আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস হচ্ছে। আমাদের সেকেন্ড টাইম ব্যাচে প্রথম আজকে বাংলা ক্লাস। তো আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের বাংলা জার্নি শুরু হচ্ছে। তোমরা অনেকে অপেক্ষা করেছো, দীর্ঘদিন পরে বাংলা ক্লাস পেয়েছো। ইনশাল্লাহ এখন থেকে আমাদের রুটিন অনুসারে যে ক্লাস হওয়ার কথা সে ক্লাস হয়ে থাকবে ইনশাল্লাহ। তো তোমরা তোমাদের ডিভাইস থেকে আমাকে প্রপারলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা প্রথমে জানিয়ে দিবা। এবং তোমাদের মধ্যে আজকে প্রথম নতুন ক্লাস করবে আমার কে কে একটু জানাবে। মানে আজকে তুমি আমার প্রথম ক্লাস করবে কে কে একটু আমাকে জানান দাও যে কে কে আজকে তুমি আমার প্রথম ক্লাস করছো। এবং অনেকের মধ্যে পুরাতন কে কে আছে আমি জানি না। তো সবাই একটু মেনশন করে দিই, আমাদের যে বন্ধু রয়েছে, ফ্রেন্ড রয়েছে, তাদেরকে একটু মেনশন করে দিই যারা এখানে যুক্ত আছে, যাদেরকে তুমি চেনো যুক্ত আছে, একটু আমরা মেনশন করে দিই। আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে। এমডি গোলাম তিনি কেমন আছে জানতে চেয়েছে আমাকে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তাসনিম আক্তার তিনি সালাম দিয়েছে, লামিয়া তাহসিন সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে মুজাহিদুল ইসলাম যুক্ত হয়েছে, সালাম দিয়েছে। লামিয়া যুক্ত হয়েছে। তারপর হচ্ছে ফরিদ যুক্ত হয়েছে আমাদের সাথে, মাসুম যুক্ত হয়েছে, অনেকেই যুক্ত হচ্ছে। দুর্জয় পাল যুক্ত হয়েছে, মাসুম যুক্ত হয়েছে এবং হাফিজা সুলতানা যুক্ত হয়েছে আমাদের সাথে। তো তোমাদেরকে আমি বলবো যে সেকেন্ড টাইমে যেহেতু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সেকেন্ড টাইম রয়েছে বিইউপি আছে। তুমি যদি এফবিএস এর মানে প্রিপারেশন নাও আইবি এর প্যাটার্নে, তাহলে তুমি বিইউপি তোমার জন্য আছে। জাহাঙ্গীরনগর তোমার জন্য কমার্সে রয়েছে, তোমার জন্য রয়েছে গুচ্ছ রয়েছে, তোমার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খুব ভালো একটা অপরচুনিটি। তো সব মিলিয়ে বাংলাটা মোটামুটি, চট্টগ্রাম রয়েছে বাট বাংলা চট্টগ্রামে আসে না। তাহলে চট্টগ্রামে বাংলা আসে কোথায়? বাংলা আসে, আমরা দেখে নিচ্ছি বাংলা কোথায় কোথায় আসে। আমরা জানি যে বাংলা আসে হচ্ছে আরইউতে 10 নম্বরে আসে, গুচ্ছ জেএসটিতে আসে হচ্ছে বাংলা 15 নম্বরে আসে। এরপরে কুমিল্লা, কুমিল্লাকে কিভাবে লিখবো? সিও ইউ, কুমিল্লাতে আছে বাংলা হচ্ছে 15 নম্বর আছে, বাংলা কুমিল্লাতে 15 নম্বর রয়েছে বাংলা। এরপরে সাস্ট আছে, সাস্টে বাংলা রয়েছে, সাস্টে বাংলা সম্ভবত 15 নম্বর, যতটুকু আমার মনে হয় 15। তো এই তো হচ্ছে মোটামুটি বাংলা সব জায়গাতেই প্রায় আছে। তো সুতরাং অবহেলা করার কোনো সুযোগ নেই। তুমি সেকেন্ড টাইম দিচ্ছ, তুমি জেনে গেছো যে অবহেলা করার কোনো সুযোগ নেই। একটি নম্বরও তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, একটি নম্বর তোমাকে অনেক দূর অনেক পিছিয়ে নিয়ে যাবে। তো সুতরাং নম্বর তোলার জন্য বাংলার কোনো বিকল্প নেই, বাংলা পড়তে হবে। অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট যতটুকু গুরুত্বপূর্ণ ডেফিনেটলি, ঠিক তেমনি বাংলাটাও গুরুত্বপূর্ণ, কারণ মান তো সমান। তো এই জন্য আমরা বাংলাটাকে অবহেলা না করে একটু গুরুত্ব দিয়ে আমরা ডেফিনেটলি বাংলা অংশটাকে পড়বো ইনশাল্লাহ। তো তোমরা অনেকে যুক্ত হয়ে যাচ্ছে আমার সাথে, আলহামদুলিল্লাহ। চলো আমরা পড়া শুরু করি। আমি প্রথমবার, আজমির বলছে আমি প্রথমবার যুক্ত হয়েছে, কান্তা বলছে সালাম দিয়েছে, মাশরুফ হাসান সালাম দিয়েছে, অনেকে সালাম দিচ্ছ। তো আর কথা বাড়াবো না, আমাদের মূল টপিকে চলে যাব। আজকে আমাদের অনেকগুলো টপিক রয়েছে, সেই টপিকগুলো আমরা সুন্দর করে সলভ করে দিব ইনশাল্লাহ। তো তোমাদেরকে আমি এতটুকুই বলবো, জেউতে কত মার্ক আছে? জেউতে সম্ভবত 15 নম্বর। জেউতে খুব ভালো কথা বলছো, জেউতে সম্ভবত 15। বিবিএ ইউনিট 15 আর 20 আমার মনে নাই, 15 বা 20 আমার মনে নাই, 15 বা 20 হবে। তার মানে সবখানে দেখা যাচ্ছে বাংলা আছে। সুতরাং বাংলায় অবহেলা করার কোনো সুযোগ নাই। তুমি বাংলা ভালো করে পড়ো, আমি তোমার ভালো বেস্ট মেন্টর বাংলাদেশে। আমি তোমাকে যেভাবে যা বলবো মনোযোগ দিয়ে শুনবা। আমার হাত ধরে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। গত বছর, এই যে বছর গেল, তুমি যে ফার্স্ট টাইম ছিলা যে বছরে, সে বছরে বি ইউনিটে ইউনিটে সেকেন্ড হয়েছে আমার স্টুডেন্ট তাবাসসুম তিথি। হলি ক্লাসে ফার্স্ট গার্ল ছিল, আমার অফলাইন প্রাইভেট রেজিস্ট্রেন্ট ছিল ফার্ম গেটের। সে হচ্ছে কমিউনিটি ফার্স্ট হয়েছে মানবিক থেকে। তার আগের বছর নাফিসা কমিউনিটি ফার্স্ট হয়েছে, ফোর্থ হয়েছে কমিউনিটিতে। তার নিজের ইউনিটে 23তম হয়েছে, তারপর পঞ্চম পেয়েছি, ষষ্ঠ, সপ্তম, 12তম পেয়েছি। এগুলো সিঙ্গেল গুলো বলছি। এছাড়াও এই বছর রাজশাহীতে ফার্স্ট হয়েছে, অষ্টম হয়েছে আমার ব্যাচের স্টুডেন্ট। তারপর তোমার মনে করো বিউপিতে ফার্স্ট হয়েছে, আর্টসের এটা স্টুডেন্ট, আর্টসের। তারপর তোমার হচ্ছে জাহাঙ্গীরনগর সিনিয়রিটি ফার্স্ট হয়েছে। তো সুতরাং তোমাদেরকে বলবো যে তুমি ভালো একজন দক্ষ, যারা নতুন আমাকে চিনো, যে দেখতেছো, তোমাদের যে কিংবদন্তি বাংলা বই পড়েছো বা শুনেছো, সেই কিংবদন্তি বইয়ের লেখক হচ্ছে আমি হাসনাত স্যার। তো তোমাদেরকে আমি দায়িত্ব নিয়ে বলি, আমার তত্ত্বাবধানে থেকেই এবছর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 10th পেয়েছি, দশম পেয়েছি। আমাদের দশম হয়েছে আমাদের ব্যাচ থেকে, পেইড ব্যাচ থেকে, তোমরা সবাই জেনেছো। তো সেও কিন্তু আমার স্টুডেন্ট ছিল। তো সুতরাং তোমাদেরকে অবশ্যই বলবো যে ইনশাল্লাহ তোমার জন্য সফলতা অনিবার্য। অবশ্যই পরিশ্রম করলে, আল্লাহ তাআলার বিশেষ রহমত থাকলে তুমি চান্স পাবাই। তো এই জন্য পরিশ্রমটা করতে হবে, পরিশ্রমটা তোমার নিজের হাতে। এই পরিশ্রম করার কোনো বিকল্প নাই। পরিশ্রম ছাড়া কোনোভাবেই চান্স পাওয়া যায় না। তো আমরা ইনশাল্লাহ পরিশ্রমী হব, চেষ্টা করব, ঠিক আছে?
যেহেতু 20 আছে, তাহলে হ্যাঁ 20 মার্ক তুমি বুঝছো। 20-এর মধ্যে তুমি যদি ভালো করে পড়ো, আমি তোমাকে 17-18 দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি। 17-18 কুমিল্লা বিশ্ববিদ্যালয় আমার বই থেকে 15টা কমন আসছে, সাস্টে 13টা কমন আসছে, তারপর জেএসটি তে হচ্ছে 15তে 15 অথবা 14, 15তে 15 অথবা 14 আমি ভুলে মনে নেই। আরইতে আসছে 6টা কমন, 10, আরইতে 8টা বা 10 নম্বর, মানে প্রশ্ন হচ্ছে 8টা, প্রশ্ন 8টা 10 নম্বর, প্রশ্ন হচ্ছে 8টা 10 নম্বর, এখানে 6টা কমন ছিল, 6টা কমন ছিল। তারপর হচ্ছে যেহেউতে এটার প্রশ্ন মনে পাই নাই, সম্ভবত প্রশ্নই পাই নাই আমরা, আমরা প্রশ্ন আমার মনে পড়ছে না, যদি প্রশ্ন মনে হয় প্রশ্ন পাই নাই আমি এবছর। তো এই হচ্ছে বিষয়, তোমাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, মনোযোগ দিয়ে তোমরা ক্লাসগুলো করবা। আমার ক্লাসগুলো এমন ভাবে তুমি করবা, তুমি যেমন প্রাইভেট পড়লে তোমার মনে হয় না যে আমি প্রাইভেট পড়ছি স্যারের কাছে, এবং স্যার যেভাবে দায়িত্বশীল হয়ে পড়াবে, ঠিক তেমনি খাতা কলম নিয়ে টেবিল চেয়ারে বসে পড়ো, একদম ফোনটা সামনে রেখে দাও, কমেন্ট করার সময় কমেন্ট করবা, এমনি সময় শুধু পড়বা, বেশি কমেন্ট করার দরকার নাই। তো প্রাইভেট পড়ার মতো করে তোমাকে আমি পড়াবো, অর্থাৎ আমার কাছে পড়লে এই যে অন স্টপ সলিউশন আমার কাছে থাকলে, বাংলার জন্য ফার্স্ট পেপার বলো, সেকেন্ড পেপার বলো, মুখস্থ অংশ বলো, কোনো অংশের জন্য তোমাকে অন্য কোথাও যেতে হবে না, কারো ক্লাস দেখাও লাগবে না, কারো ইউটিউবে সার্চ করাও লাগবে না। যা লাগে বাংলার জন্য অতিরিক্ত থেকে শুরু করে বেসিক থেকে সবকিছু আমি দায়িত্ব নিয়ে পড়িয়ে দিব, কোনো সমস্যা নাই। তুমি ফিল করো তুমি আমার কাছে এখন প্রাইভেট পড়ছো, আর কিছু করা লাগবে না, তাহলে তোমার সাইকোলজি এমনি দাঁড়ায় যাবে। তো চলো আমরা শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। চলো আমরা মূল পড়ায় চলে যাচ্ছি। আমাদের পড়ায় কিংবদন্তির নতুন এডিশনটা আসবে হচ্ছে জুলাই মাসে, একদম ব্র্যান্ড নিউ পেতে হলে জুলাই মাসে নিবা, জুলাইয়ের ফার্স্ট উইকে। তো এবার আসো, আমরা প্রথমে যে টপিকগুলো রয়েছে, আমি টপিকগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, টপিকগুলো অবহেলা করার মতো টপিক, বা টপিকগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। আজকে স্লাইডে অনেক কিছু আছে, তোমাদেরকে আমি টপিকগুলো দেখিয়ে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি পেজটা। আচ্ছা, টপিক হচ্ছে আমাদের এই যে ব্যাকরণ আছে, এরপরে ব্যাকরণের আলোচ্য বিষয় আছে, এরপরে রয়েছে হচ্ছে তোমার ব্যাকরণ ইতিহাস রয়েছে, কে কোন ভাষা ব্যাকরণ লিখছে। এরপরে তোমার হচ্ছে ইন্দো ইউরোপীয় যে চারটা আছে, এই চারটা আছে, তোমার অনেকে পারো না। এবার লিপি আছে, তারপর এরপরে আছে তোমার হচ্ছে ব্যাকরণের অবস্থান আছে, এরপরে কি আছে, এরপরে হচ্ছে তোমার কি বলে, এই যে উপাদান উপকরণ একক, এটা একটা টপিকের নাম, আমি পড়িয়ে দিব ক্লাসে। তারপর মানে এক কথা সাধুচলিত আছে, এক কথায় যতটুকু যা লাগে সবকিছু আছে। হ্যাঁ, এখন তোমরা আমাকে বলতে পারো যে স্যার ব্যাকরণ তো পড়াচ্ছেন, মুখস্থ অংশ কিন্তু আমরা ডে ওয়াইজ দিয়ে দিচ্ছি, আজকে লেকচার একের সাথে ডে অন হবে, মানে ওখানে সমর্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ, এই আইটেমগুলো আমরা অল্প অল্প করে দিয়ে তোমাকে 20 দিন, আমি মোট 20 দিন দিব, 20টা ডেতে তোমার এটা শেষ করে দিব, ঠিক আছে? আর ফার্স্ট পেপারটা আমরা ক্লাসে পড়াতে গেলে সময় চলে যাবে, তো আমরা চেষ্টা করব 4টা-5টা লেকচার পর পর 2-3টা আইটেমকে একত্রে করে আমরা সাহিত্যটা পড়াবো, মানে সাহিত্য পড়াবো কিন্তু 2-3টা লেকচার পর পর আলাদা করে পড়াবো, কারণ সাহিত্য প্রশ্ন কম আসে, এই জন্য সাহিত্যটাকে আমরা একটু গ্যাপ দিয়ে পড়াবো, মানে ব্যাকরণটা বেশি টানবো, সাহিত্যটা আমরা 3-4টা ক্লাস পর পরে আমরা একটা শর্ট নিয়ে দিব তোমাদেরকে, ঠিক আছে? তো চলো, অনেকগুলো কথা বললাম, যারা আমাদের সাথে যুক্ত হয়েছে, যে প্লাস 73 দেখতে পাচ্ছ, 4 স্টুডেন্ট দেখতে পাচ্ছ, তোমাদেরকে বলবো আমার ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত করবা, তথ্যে ভরপুর, কিচ্ছু পড়া লাগবে না, আমার খাতাগুলো নোট করবা, এটা পড়লে হয়ে যাবে, আর প্রশ্ন প্র্যাকটিস করবা বিগত বছরের, আর কিছু লাগবে না। তো চলো শুরু করছি। আমি জানি সেকেন্ড টাইমে তোমরা অনেকে অনেক কিছু পারবে, কোনো কিছু ল্যাকিংস থাকবে, সে জায়গাগুলো ক্লিয়ার করে নিবা, কেউ পারতা না সেটা শিখে নিবা। তো এটা হচ্ছে তোমাদের সেকেন্ড টাইমের বিষয়। হ্যাঁ, শুরুতে আমি একটু পারছি, আমি তো পারি, দরকার নাই, এই মনোভাব নিয়ে ক্লাসে আসবা না। হ্যাঁ, আমি 2 লাইন পড়াইছি, তুমি পারতেছো, তার মানে এই না যে তুমি সব পারবা, কিছু বিষয় ল্যাকিংস আছে, পারবা না, জানতা না, কিছু বিষয় আছে নতুন করে জানবা, কিছু বিষয় আছে রিভিশন হয়ে যাবে, এটা মিলিয়ে তুমি হচ্ছে সেকেন্ড টাইমার। ওকে, তো চলো শুরু করছি, বিসমিল্লাহ। প্রথম কথা হচ্ছে, এই ব্যাকরণ থেকে কিছু বেসিক প্রশ্ন আসে, তো আজকে থেকে মনে রাখবা যে এই যে ব্যাকরণ শব্দে কি মূর্ধন্য আছে না? মনে রাখবা, মূর্ধন্য থাকলে সে শব্দটা তৎসম বা সংস্কৃত হয়। কি হয়? তৎসম সংস্কৃত। প্রশ্ন কেমনে হবে? প্রশ্ন বলবে ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে এসেছে, আমরা আনসার করবো তৎসম বা সংস্কৃত। কি বলবো? তৎসম বা সংস্কৃত বলবো। এরপরে পরীক্ষায় প্রশ্ন আসে যে এই ব্যাকরণ শব্দটা ভাঙলে কি পাওয়া যায়, ব্যাকরণ শব্দকে ভাঙলে কি পাওয়া যায়, তাহলে আমরা বলবো হচ্ছে বি যোগ আ যোগ ক্রি যোগ হচ্ছে অন। এই বি অর্থ এখানে দাঁড়ায় বিশেষ, এখানে কি অর্থ? এই বি অর্থ এখানে বিশেষ দাঁড়ায়, আর এখানে আ অর্থ সম্যক, সম্যক মানে কি সামনে, সম্যক মানে কি সামনে, সরি সম্যক মানে হচ্ছে পরিপূর্ণ, সমগ্র, পুরোটাই। আর এই ক্রি, এই ক্রি হচ্ছে করা বা কর, করা বা কর থেকে আসছে, করা, করা দিদি। আর অন বলতে হচ্ছে মানে সম্পর্ক বা সম্বন্ধ, এরকম বোঝায়, সম্পর্ক বা সম্বন্ধ, অথবা অনেক সময় করণেও বোঝায়, যাক প্যারা নাই। তো এটা হচ্ছে, এটা একদম অর্থ সহ দিয়ে দিলাম।
তো তাহলে আমরা মুখস্থ করবো যে ব্যাকরণকে ভাঙলে কি পাওয়া যায়, বিযোগ আযোগ ক্রিযোগণ, এটা একদম মুখস্থ করে নাও, এটা মুখস্থ করে নাও। এখান থেকে প্রশ্ন আসবে যে ব্যাকরণ শব্দকে ভাঙলে কি পাওয়া যায়, তাহলে তার আনসার হচ্ছে বিযোগ আযোগ ক্রিযোগ অন। আমার সাথে তোমরা লাউডলি বলো, অফলাইন হলে মুখস্থ করে একদম, যারা ক্লাস করছো তোমার রুম থেকে তুমি একটু লাউডলি বলো আমার সাথে কয়েকবার, তাহলে হয়ে যাবে। বিযোগ আযোগ ক্রিযোগ অন, বলো কি বলেছি, বিযোগ আযোগ ক্রিযোগ অন। ক্লিয়ার? এবং এই ব্যাকরণ শব্দটা সমান হলে এটা আনসার দিবা, ব্যাকরণের গঠন বললে এটা আনসার দিবা, ব্যাকরণ ভাঙলে কি পাওয়া যায় এটা আনসার দিবা, ব্যাকরণের প্রকৃতবর্তায় কি এটা আনসার দিবা, ব্যাকরণ ভাঙলে মানে বিশ্লেষণ কি এটা আনসার। শুধু মনে রাখবা স্পেসিফিকলি যদি সন্ধি বলে, সন্ধি বিচ্ছেদ কি বলা হয়, যে ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি বলা হয়, বিচ্ছেদ। এই সন্ধি বিচ্ছেদ বললে উত্তর দিবা কি বলতো, বিযোগ বিযোগ আকরণ। কি বলবো, বিযোগ আকরণ। স্পেসিফিকলি সন্ধি বলে দিলে বিযোগ আকরণ বলবো। এটা কিভাবে হইলো এটা আমরা সন্ধি ক্লাসে শিখে নিব, ঠিক আছে? তাহলে এই হচ্ছে এটা কি সন্ধি, স্বরসন্ধি। আচ্ছা, এবার আসো এই ব্যাকরণটার মানে কি সাহিত্য শব্দ, কি সাহিত্য শব্দ আমরা বলবো হচ্ছে প্রত্যাশায়িত শব্দ। কি বলবো, আমরা বলবো প্রত্যাশায়িত শব্দ। কারণ কি, এই যে দেখো এখানে কি আছে, দেখো তো এই যে এটা কি, এটা যে ক্রিযোগ অন, এখানে কিন্তু অ্যাকচুয়ালি আছে কি জানো, এখানে আছে এখানে আছে যে এখানে এই যে এতটুকু অংশ কি, এতটুকু অংশ কি আছে জানো, এতটুকু অংশ আছে করণ। কি আছে, করণ। এই করণকে ভাঙলে পাওয়া যায় ক্রিযোগ অন। কি পাওয়া যায়, ক্রিযোগ অন পাওয়া যায়। এই ক্রি বলতে করা। তাহলে আমরা যেহেতু প্রকৃতি প্রত্যয় হয়েছে এখানে, সেহেতু আমরা বলতে পারি কি যে প্রত্যাশায়িত শব্দ। এরপরে এই ব্যাকরণ অর্থ কি, এটা মুখস্থ করে নাও। এটা হচ্ছে বিশেষভাবে বিশেষভাবে বিশ্লেষণ। কি বলেছি, বিশেষভাবে বিশ্লেষণ। আচ্ছা, ব্যাকরণের কাজ কি, ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ ভিতরের শৃঙ্খলা আবিষ্কার করা। তার ব্যাকরণের কাজ কি, যে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা বা শৃঙ্খলা বা নিয়ন্ত্রণ করা। এক কথায় ভাষার অভ্যন্তরীণ ব্যাপারগুলোকে সে নিয়ন্ত্রণ করে। তো এটা ব্যাকরণিক ভাষায় হচ্ছে শৃঙ্খলা আবিষ্কার করা। কি করা, শৃঙ্খলা আবিষ্কার করা। আচ্ছা, এবার আসো এই ব্যাকরণটা মনে রাখবা, ভাষার সংবিধান বলা হয় ব্যাকরণকে। তাহলে ব্যাকরণ কিসের সঙ্গে বলা হয়, ভাষার সংবিধান বলা হয়। আচ্ছা, আমরা যে মানুষ আছি, আমরা মানুষ হচ্ছে দেশের নিয়ম কানুন সংবিধানের নিয়ম দ্বারা আমার পরিচালিত বা নিয়ন্ত্রিত, রাইট? আমি যে কোনো কিছু চাইলে করতে পারছি না, কিংবা আমি নিয়মের মধ্যে বাধা। তাহলে আমি গাইড হচ্ছে কি দ্বারা, গাইড হচ্ছে আমি সংবিধান দ্বারা। ঠিক তেমনি এই যে ভাষা, এত শব্দ, এত ভাষা, এত বাক্য, এগুলো নিয়ন্ত্রণ হবে কি দ্বারা, ব্যাকরণ দ্বারা। এই কারণে মনে রাখবা যে ভাষার নিয়ন্ত্রক, ভাষার হচ্ছে কি বলে সংবিধান হচ্ছে ব্যাকরণ। মনে রাখবে, তাহলে ভাষার সংবিধান বলা হয় ব্যাকরণকে। তাহলে এই ব্যাকরণের মূল ভিত্তি কি, ব্যাকরণ কি নিয়ে কাজ করে ভাই, ব্যাকরণ ভাষা নিয়ে। তাহলে যে ব্যাকরণের মূল ভিত্তিটা কি, সেটা হচ্ছে ভাষা। ব্যাকরণের মূল ভিত্তি কি, ভাষা। এই কয়েকটা পয়েন্ট আমরা আর একবার বলে নিচ্ছি লাস্ট টন, তোমরা শুনে নাও আমার ভয়েস থেকে। ব্যাকরণ তৎসম সংস্কৃত ভাষা শব্দ। ব্যাকরণ ভাঙলে পাওয়া যায় বিযোগ আযোগ ক্রিযোগ অন। ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ বিযোগ আকরণ। ব্যাকরণ কি সাহিত্য শব্দ, প্রত্যাশায়িত শব্দ। ব্যাকরণ অর্থ কি, বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণের কাজটা কি, ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। ব্যাকরণের মূল ভিত্তি হচ্ছে ভাষা, আর ভাষার সংবিধান হচ্ছে ব্যাকরণ। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, ব্যাকরণ শব্দে উপসর্গ আছে কয়টা। আচ্ছা, মনে রাখবো এই ব্যাকরণ শব্দে উপসর্গ আছে কয়টা, দেখো। ব্যাকরণ, এই সরি 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 তাহলে কি বলেছি আমরা, ব্যাকরণ শব্দে উপসর্গ আছে কয়টা, ব্যাকরণ শব্দে উপসর্গ আছে কয়টা। তাহলে যে বি পাইলাম, যোগ আকরণ আছে, এই আকরণ থেকে আবার পাবো। অবশিষ্ট কি আছে, মূল হচ্ছে করণে, করণ হচ্ছে মূল শব্দ। তাহলে ব্যাকরণ শব্দে উপসর্গ আছে কয়টা বলতো, দুইটা। উপসর্গ আছে কয়টা, দুইটি উপসর্গ আছে। কয়টি আছে, দুইটি উপসর্গ আছে ব্যাকরণ শব্দে, এটা মনে রাখবা। ওকে, এবার আসো আমরা কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিউনিটে 2016-17 সেশনে এসেছে একটি প্রশ্ন, সেটি হচ্ছে ব্যাকরণ শব্দের সঠিক অর্থ। তাহলে কি বলেছে, ব্যাকরণ শব্দের সঠিক অর্থ। কি বলেছে, বলেছে ব্যাকরণ শব্দের সঠিক অর্থ। তাহলে ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কি, সবাই একটু আনসার করি তো। এবার একটু হাতে নিই, এবার একটা হাতে মোবাইল নিই, আমরা এবার একটু আনসার করি। এবার আমরা হাতে মোবাইল নিই, এবার আমরা আনসার করি। এবার হচ্ছে আমরা হাতে এবার হচ্ছে আমরা হচ্ছে একটু এবার হচ্ছে আমরা একটু হাতে কি বলে মোবাইল নিই, বা যেটা ডিভাইসে ক্লাস করছি সেটা নিয়ে আমরা একটু আনসার করি। ঠিক আছে, আমরা এবার একটু আনসার করি। ওকে, আমরা এবার একটু আনসার করি। কয়েকটা কমেন্ট পড়ি। লামিয়া বলেছে বি হবে, মাশরুফ বলেছে বি হবে, মাহমুদা বলেছে বি হবে, জাকির বলছে বি হবে, কান্তা বলছে বি হবে, মুক্তা বলছে বি হবে। বিশেষভাবে বিশ্লেষণ। থ্যাংক ইউ সো মাচ। চলো 2 নম্বর দেখি, ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তি কোনটা, মানে ভাঙলে কি পাওয়া যায়। ব্যুৎপত্তি মানে হচ্ছে ভাঙ্গা,
শিখে নাও। ব্যুৎপত্তি কথাটার মানে হচ্ছে কি ভাঙ্গা মিনিং, বলো কি এটার মানে কি? এটা মানে হচ্ছে ভাঙ্গা। এটা মানে কি ভাঙ্গা, ভাঙ্গা কি বলেছে বলতো ভাঙ্গা। তাহলে ব্যাকরণটাকে ভাঙলে কি হয় আমরা দেখতে পাচ্ছি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত 8-9 এসেছে, এছাড়া জগন্নাথ এসেছে, এছাড়া এটা অনেকবার এসেছে। আসলে জায়গা কম তো রেফারেন্স বেশি অ্যাড করি নাই, অল্প রেফারেন্স অ্যাড করেছি। তারপরে নাম্বার ধরে আনসার করব। হ্যাঁ, যেমন যে মুজাহিদ উত্তর করেছে 1-এর খ বলেছে, নাম্বার ধরে আনসার করব, নাম্বার ধরে আনসার করব। আমি আবার বলছি, আমরা নাম্বার ধরে আনসার করব, নাম্বার ধরে আনসার করব, নাম্বার ধরে আমরা উত্তর করব। ঠিক আছে, কি বলেছি? নাম্বার ধরে আমরা উত্তর করব। ওকে, আচ্ছা তাহলে 2-এর ক বলছে তোমার নাম হচ্ছে আশকা জামান নাকি নামটা কঠিন, নামটা বাংলা লিখে দিয়ে ভালো হয়। এরপরে লিখেছে গোলাম আজম বলেছে, বি বলছে, জিনা বলছে 1 বলছে, ফেরদৌস বলছে 2-এর 1 না, হ্যাঁ 2-এর 1 হবে। তাহলে বি, এই যে বি যোগ আ যোগ ক্রি যোগ কি ধাতু আছে, ক্রি যোগ অন, তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে 1 নম্বর হবে। এবার আসো 3 নাম্বার আনসার করি। ব্যাকরণের মূল ভিত্তি কি? জাতীয় গোয়েন্দা সংস্থার ফিল্ড অফিসারে 2019 সালে আসছে। এনএসআই পরীক্ষা হয়, যেটা এনএসআই গোয়েন্দা সংস্থা, তোমরা সবাই জানো এনএসআই। এই এনএসআই এর হচ্ছে এটা একটা প্রশ্ন, 19 সালে আসা একটি প্রশ্ন করোনার আগে। ব্যাকরণের মূল ভিত্তি কি আমরা এটা পড়িয়েছিলাম। তাহলে ব্যাকরণের মূল ভিত্তিটা কি ছিল বলতো ভাইয়া? এই ব্যাকরণের মূল ভিত্তি কি? এই ব্যাকরণের মূল ভিত্তি হচ্ছে ভাষা। বলো কি বলেছি? ব্যাকরণের মূল ভিত্তি হচ্ছে ভাষা। এটা আমরা ক্লাসেই মাত্র পড়ালাম, বিগত বছরের প্রশ্ন। কোনটি সঠিক? এটা বাংলাদেশ অয়েল গ্যাস ও হচ্ছে মিনারেল কর্পোরেশন এতে আসছে, কর্পোরেশনে আসছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে এটা আসছে 2011 সালের একটি বিগত প্রশ্ন। তো আমরা আজকে ক্লাসের মাধ্যমে একটা ইনফরমেশন তোমাদেরকে দিব যে তোমরা শুধু অ্যাডমিশনের প্রশ্নগুলোই পড়বে না, সাথে বিসিএস এর প্রশ্নগুলো পড়বে, ব্যাংকে আসা প্রশ্নগুলো পড়বে, পিএসসি চাকরি, প্রাইমারি চাকরির প্রশ্নগুলো তোমরা পড়বে। তোমাদের অফুরন্ত সময় তোমাদেরকে প্রচুর পড়তে হবে, এটা মনে রাখবা। পড়লে সময় কাটে, এটা মনে রাখবা। পড়লে ভালো লাগবে। তোমার এখন সম্পর্ক হবে পড়াশোনার সাথে শুধু, কারণ তোমার সাথে আর কারো সম্পর্ক নাই পড়াশোনা ব্যতীত। ওকে, তাহলে 3-এর ক বলছে, 3-এর ক বলছে ভাষার ব্যাকরণ ভাষার অনুগামী, ভাষা ব্যাকরণের অনুগামী, ব্যাকরণ শিক্ষার অনুগামী, এটা বাদ। ব্যাকরণ শব্দ যন্ত্রের অনুগামী, এটাও বাদ। আচ্ছা, এই দুটো পেঁচানো, ব্যাকরণ হচ্ছে ভাষার অনুগামী নাকি ভাষা ব্যাকরণের অনুগামী? আমি একটা কথা বলেছিলাম যে ভাষাকে নিয়ন্ত্রণ করে কে? ব্যাকরণ। ভাষাকে নিয়ন্ত্রণ করে কে? ভাষাকে নিয়ন্ত্রণ করে ব্যাকরণ। তাহলে ভাষার নিয়ন্ত্রক কি বলতো? ব্যাকরণ। তার মানে ভাষা ব্যাকরণের অনুগামী, ব্যাকরণ দ্বারা সে নিয়ন্ত্রিত, ব্যাকরণ দ্বারা নিয়ন্ত্রিত। এটা উত্তর কি হবে? উত্তর হচ্ছে খ নম্বর হবে। একটা বিষয় চলো আমরা দেখাই তোমাদেরকে, একটা বিষয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্রশ্ন, এই যে গ্রামার, ব্যাকরণ, এটার ইংরেজি নাম কি? এটা ইংরেজি নাম কি বলতো? এটা ইংরেজি নাম হচ্ছে গ্রামার। ইংরেজি নাম কি? গ্রামার। এই গ্রামারটা গ্রিক ভাষায়, মনে রাখবা, এই গ্রামারটা হচ্ছে গ্রিক ভাষায়, কি বলেছি? গ্রিক। এই যে গ্রিক ভাষায় এটা অর্থ কি? গ্রিক ভাষায় এর অর্থ হচ্ছে শব্দ শাস্ত্র। এটা ঢাবিতে চয়নটা আসছিল, এটা শব্দ শাস্ত্র। কি বলেছি? শব্দ শাস্ত্র। কি বলেছি? শব্দ শাস্ত্র বলেছি। ঠিক আছে, তাহলে গ্রামারে এটা কি? গ্রিক ভাষায়। বাংলা ভাষায় কি? গ্রামার বলতে ব্যাকরণ। আর গ্রিক ভাষায় ওই গ্রামারের মিনিং কি? গ্রিক ভাষায় গ্রামার বলতে শব্দ শাস্ত্রকে বোঝায়। এটা একটা এমসিকিউ, তোমরা এটা মুখস্থ করে নাও। এরপরে আসি আমরা লাস্ট কোয়েশ্চেন আসি, সেটা হচ্ছে দেখো এটা একটু ভুল হয়েছে, এটা ব্যাকরণ হবে, এটা একটু হেডিংটা ভুল হয়ে গেছে। যাই হোক, ব্যাকরণের কাজ কি? ব্যাকরণের কাজ কি? ব্যাকরণের কাজ হচ্ছে ভালো বক্তা তৈরি করা? না, কখনোই না। শুদ্ধ লিখন শেখানো হতে পারে। পণ্ডিত ব্যক্তি তৈরি করা? না, এটা না। তাহলে ভাষার কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা, এটা হচ্ছে ব্যাকরণের কাজ। এটা কি বলতো? এটা হচ্ছে ব্যাকরণের কাজ। তাহলে ব্যাকরণের কাজ কি? ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা বা রক্ষা করা। মুখস্থ করে নিব। তাহলে আমাদের একটি ব্যাকরণ ব্যাপারটা শেষ হয়ে গেল। এখন আসলে আমরা নেক্সট স্টেপে আরো একটা, আমরা আবার ফোন রেখে দিই, আমরা আবারও ফোন রেখে দিয়ে আমরা পড়ায় চলে আসি। ব্যাকরণ আমরা এখন বেসিক জিনিসটা পড়বো। আমরা কি পড়বো? আমরা একদম বেসিক জিনিসটা পড়বো। বল কি পড়বো? আমরা একদম বেসিক জিনিসটা পড়বো। ঠিক আছে, একদম হচ্ছে বেসিক জিনিসটা পড়বো। সেটা হচ্ছে কি? ভাষা বা ব্যাকরণের মৌলিক অংশ কয়টি? ভাষা বা ব্যাকরণের মৌলিক অংশ কয়টি? মনে রাখবা, ভাষা বা ব্যাকরণের মৌলিক অংশ, মনে রাখবা, মৌলিক অংশ কি বলেছে? মৌলিক অংশ কয়টা? মৌলিক অংশ হচ্ছে কয়টা? মনে রাখবা, মৌলিক অংশ হচ্ছে এখানে, মৌলিক অংশ মনে রাখবো হচ্ছে 4টা। বলো কয়টা? 4টা মৌলিক অংশ। কি কি? একটা হচ্ছে ধ্বনি, সাউন্ড, শব্দ, বাক্য, সেন্টেন্স, এবং হচ্ছে অর্থ হচ্ছে মিনিং। আচ্ছা, তাহলে অর্ড হচ্ছে শব্দ। তাহলে এ হচ্ছে 4টা। এবার আসো ব্যাকরণ বা ভাষার মৌলিক রূপ মুখস্থ করেন, জিনিসগুলো সিমিলার এখানে দিয়ে দিয়েছি। মৌলিক রূপ কয়টা?
মনে রাখবা মৌলিক রূপ হচ্ছে দুইটা। কি কি? একটা লৈখিক, লৈখিক মানে কি? লেখার ভাষা। মৌখিক মানে কি? বলার ভাষা। তাহলে লৈখিক মানে কি? লৈখিক মানে হচ্ছে লেখা। লৈখিক মানে কি? লৈখিক মানে হচ্ছে লেখা। আর মৌখিক মানে কি? মৌখিক মানে হচ্ছে বলা। বলা কি বলেছি? বলা। এবার আসো, প্রত্যেক ভাষা বা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টা? প্রধান বা মৌলিক, মনে রাখবা প্রধান বা মৌলিক আলোচ্য বিষয় কি বলেছি? প্রধান বা মৌলিক আলোচ্য বিষয় কয়টা? প্রধান বা মৌলিক আলোচ্য বিষয় মনে রাখবা সেটা হচ্ছে চারটা। কয়টা? চারটা। কি বলে? চারটা বলেছি। কি কি বলেছি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শুনে নাও, খুবই গুরুত্বপূর্ণ, সেটা মনোযোগ দিয়ে শুনবা। সেটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব যার অপর নাম রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব যার অপর নাম হচ্ছে পদক্রম, আর একটা হচ্ছে অর্থতত্ত্ব। এটা চারটা হচ্ছে প্রধান, মেন। চারটা কি? মেন বা প্রধান। এদের ইংরেজি নামগুলো পরীক্ষা আসে। ধ্বনিতত্ত্বের ইংরেজি নাম হচ্ছে ফোনোলজি, শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের ইংরেজি নাম হচ্ছে মারফোলজি। আমার সাথে কয়েকবার বললে হয়ে যাবে, মারফোলজি, শব্দতত্ত্ব। বাক্যতত্ত্বের ইংরেজি নাম কি? সেন্ট্যাক্স। কি বলেছে? সেন্ট্যাক্স। অর্থতত্ত্বের ইংরেজি নাম কি? সিমেন্টিক্স। আমি আবার বলছি, ধ্বনিতত্ত্ব সেটা কি? ফোনোলজি। অর্থতত্ত্ব সিমেন্টিক্স, শব্দতত্ত্ব মারফোলজি, যার অপর নাম কি? রূপতত্ত্ব। এটাও কিন্তু রাবিতে আসছে কিন্তু এই প্রশ্নগুলো। বাক্যতত্ত্বের অপর নাম কি? পদক্রম। ইংরেজি নাম কি? সেন্ট্যাক্স। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 14 সালে এই সেন্ট্যাক্সটা পরীক্ষা আসছিল বাংলাতে। এছাড়াও মনে রাখবা এই যে অভিধান তত্ত্ব, এই অভিধান তত্ত্বর ইংরেজি নামটা পরীক্ষা আসে। এই অভিধান তত্ত্বের ইংরেজি নামটা হচ্ছে, আমরা মনে রাখবো, লেক্সিকোগ্রাফি। বলো কি বলেছি? লেক্সিওগ্রাফি। এই লেক্সিওগ্রাফি হচ্ছে অভিধান তত্ত্বের ইংরেজি নাম। ছন্দ অলংকার তত্ত্ব, এগুলো হচ্ছে ব্যাকরণের অপ্রধান আলোচ্য বিষয়। অপ্রধান আলোচ্য, অপ্রধান। তাহলে প্রধান কয়টা? প্রধান চারটা হচ্ছে ফিক্সড মুখস্থ। প্রধান চারটা হচ্ছে কি? ফিক্সড মুখস্থ। আর বাকিগুলো হচ্ছে অপ্রধান। কি কি? অভিধান তত্ত্ব হচ্ছে অপ্রধান, এরপরে হচ্ছে ছন্দ তত্ত্ব অপ্রধান, অলংকার হচ্ছে অপ্রধান। এবার আসো, আমাদের এই যে একটা একটা করে শেষ করতে হবে। এই যে চারটা আলোচনার বিষয় পাইলাম, তত্ত্ব কেন বল? তত্ত্ব মানে কি? অনেকগুলো জিনিস আছে এখানে। তো ধ্বনি তত্ত্ব বলতে যেগুলো হচ্ছে সাউন্ড হয়, যেগুলো উচ্চারণের জন্য পড়ি, যেগুলো বর্ণের জন্য পড়ি, উচ্চারণের জন্য পড়ি, সেগুলো ধ্বনি তত্ত্বে। যেগুলো শব্দ ক্রিয়েট করে, নতুন নতুন শব্দ বানায়, যে অধ্যায়গুলো, ওই অধ্যায়গুলো যাবে হচ্ছে শব্দ তত্ত্বে। যে অধ্যায়গুলো বাক্য নিয়ে কাজ করে সেগুলো যাবে বাক্য তত্ত্বে। যে অধ্যায়গুলো অর্থ নিয়ে কাজ করে সেগুলো যাবে হচ্ছে অর্থ তত্ত্বে। তো আমাদের বাংলা ভাষায়, বাংলা ব্যাকরণে প্রায় 28 থেকে 30টার মতো অধ্যায় রয়েছে। তাহলে এই যে 28 থেকে 30টা অধ্যায় রয়েছে, তাহলে এই অধ্যায়গুলোতে ভাগ আছে। যেমন ইংরেজিতে আমরা বলি কি, যে কি বলে, স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং বলি না আমরা? তো চারটা। ঠিক তেমনি মনে রাখবা, প্রত্যেক ভাষার মৌলিক অংশ কয়টি? চারটা। ওকে, ইংরেজিতে চারটা পেয়েছি আমরা, স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং। ঠিক তেমনি বাংলারও চারটা আছে। এখন এই অধ্যায়গুলো কোনটা কোন কেন্দ্রিক, সেটা এখন আলোচনার বিষয়। তো আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকরণ আলোচ্য বিষয় হচ্ছে কি কি? ধ্বনি তত্ত্ব বা ফোনোলজি, এটা ইংরেজি নাম। এটা আমরা অবশ্যই ক্লাসে বলে দিয়েছি। এটা আমরা অবশ্যই কি করব? আমরা এটা অবশ্যই মুখস্থ রাখবো, মুখস্থ করে নেবে, পরীক্ষা আসে। তো তোমাদের ভাইয়া মানে আমি টেকনিক দিয়ে দিয়েছি, মনে রাখবে নামের সাথে, মানে পরীক্ষা তোমাকে যেটা দিবে, প্রশ্ন আসে কেমন, দেখা দিই প্রশ্ন কেমনে আসে। প্রশ্ন কেমনে আসে দেখে নাও। প্রশ্ন কেমনে আসে একটু দেখে নাও। এই যে ব্যাকরণের কোন অংশে কারক, কারক ও সমাস আলোচিত হয়, ব্যাকরণের কোন অংশে কারক ও সমাস আলোচিত হয়, এইভাবে প্রশ্ন আসবে। এভাবে প্রশ্ন আসবে। কারক বিশ্লেষণ আলোচনা করা হয় কোথায়, এভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে। এই প্রশ্নগুলো পারার জন্যই আমাকে এই বেসিকটা পড়তে হবে। কি করতে হবে? এটা পারার জন্য আমাকে কি করতে হবে? বেসিকটা পড়তে হবে। তা আমরা মনে রাখবো নামের সাথে চারটা কথা। কি বলো? কয়টা কথা? ধ্বনি, বর্ণ, অক্ষর, উচ্চারণ। বলো কি বলেছি? ধ্বনি, বর্ণ, অক্ষর, উচ্চারণ। কি বলেছি? বলেছে ধ্বনি, বর্ণ, অক্ষর, উচ্চারণ। বলো কি বলেছি? ধ্বনি, বর্ণ, অক্ষর, উচ্চারণ। এই কথাগুলো যদি থাকে তাহলে বলবো কি? ধ্বনি তত্ত্বে। যেমন ধ্বনি, ধ্বনি আছে। ধ্বনি উচ্চারণের প্রণালী, ধ্বনি আছে। বর্ণে বর্ণ আছে, বর্ণ বিন্যাসে বর্ণ, যুক্ত বর্ণে বর্ণ আছে। বর্ণ প্রকরণ, বর্ণ আছে। ধ্বনি উচ্চারণ স্থান, ধ্বনি আছে। ধ্বনির পরিবর্তন, ধ্বনি আছে। বর্ণমালা, বর্ণ আছে। অক্ষরে অক্ষর আছে। উচ্চারণ কি আছে? উচ্চারণ এখানে নাই, বাট উচ্চারণটা দিলে ভালো হইতো। আচ্ছা, আমি এখানে দিয়ে দিচ্ছি উচ্চারণ। কি বললাম? উচ্চারণ। তাহলে এই উচ্চারণ, আচ্ছা এটা এই জায়গাতে কি যাবে? হ্যাঁ যাবে। উচ্চারণ কি বলেছে? উচ্চারণ। উচ্চারণে কি আছে? উচ্চারণ আছে। আচ্ছা, এবার আসো, এই যে ধ্বনি বর্ণের মধ্যে কিন্তু বাকযন্ত্র আছে। বাকযন্ত্র মানে কি? বাক। বাকযন্ত্র মানে কি? বাক। বাকযন্ত্র মানে কি? বাক। তাহলে বাকযন্ত্রের মধ্যে কি? ধ্বনি বর্ণের মধ্যে বাকযন্ত্র আছে। তাহলে যাবে কোথায়? ধ্বনি তত্ত্বে চলে যাবে। আচ্ছা, এছাড়া এবার আসো, একটু কঠিন করে মনে রাখবা, এই যে সন্ধি, এর মধ্যে কিন্তু ধ্বনি বর্ণ অক্ষর উচ্চারণ নাই। তারপরও কি? ধ্বনি তত্ত্বে যাবে, কারণ সন্ধি ধ্বনি মিলন হয়। নত্য সত্য বিধান, কিংবা শুধু নত্য বিধান, শুধু সত্য বিধান, এগুলো আমরা কি করি? মূর্ধন্য হবে নাকি দন্তন্য হবে, এটা ঠিক করি। তার মানে কি? বর্ণ ঠিক করি। কি করি? বর্ণ ঠিক করি। দন্তস্ব হবে নাকি মূর্ধন্য স হবে, তার মানে কি? বর্ণ ঠিক করি। বানান মানে কি? বানানে কার ঠিক করি। বানানে বর্ণ ঠিক করি, যে দন্তন্য নাকি মূর্ধন্য হবে।
বানান আমরা বা বানান বলতে বোঝো তো, তার মানে এই বানান কাজ করে বর্ণনীয়া, নত্ব সত্য বিধান কাজ করে কি বর্ণনীয়া, সন্ধি কাজ করে কি বর্ণনীয়া। এই কারণে এগুলো চলে যাবে হচ্ছে বাংলা ব্যাকরণের ধ্বনি তত্ত্বে। তাহলে টেকনিকটা স্ট্র্যাটেজিটা কি ছিল, যে নামের সাথে বা পরীক্ষা যেটা আসবে ওটার সাথে ধ্বনি বর্ণ অক্ষর উচ্চারণ যুক্ত হলে বা দেখতে পেলে সেগুলোকে আমরা বলবো হচ্ছে ধ্বনি তত্ত্বের আলোচনার বিষয়। এক্সট্রা করে মনে রাখবো কি বলতো, সন্ধি, নত্ব বিধান, সত্য বিধান এবং কি বানান শুদ্ধিকরণ বা বানান। ওকে, ডান। তো তোমাদেরকে আমি একটু মার্ক করে দিই যেগুলো পরীক্ষা এখন পর্যন্ত এসেছে। যেমন বাকযন্ত্র পরীক্ষা এসেছে, আমি এটা বাকযন্ত্র মার্ক করে দিচ্ছি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে। বর্ণবিন্যাস চাকরি পরীক্ষা, এর অর্থ কি বলতো, সিমেন্টিক্স। এর অর্থ কি, এর অর্থ হচ্ছে সিমেন্টিক্স। এর অর্থ কি, সিমেন্টিক্স। অর্থ তো ইংরেজি কি, সিমেন্টিক্স। আচ্ছা, মনে রাখবা শেষে এই অর্থ কথাটা যুক্ত থাকবে। শেষে কি থাকবে, এই অর্থ কথাটা থাকবে। যেমন দেখো, মুখ্যার্থ অর্থ আছে, বিপরীতার্থ অর্থ আছে, সমার্থ অর্থ আছে, শব্দার্থ অর্থ আছে, গুণার্থ অর্থ আছে, ভিন্নার্থ অর্থ আছে। শেষে অর্থ দেখতে পেলে আমরা সেটা বলবো হচ্ছে অর্থতত্ত্বের আলোচনার বিষয়। বলো কি বলবো, বলবো হচ্ছে অর্থতত্ত্বের আলোচনার বিষয়। বলো কি বলবো, অর্থতত্ত্বের আলোচনার বিষয় বলবো। কি বলবো, অর্থতত্ত্বের আলোচনার বিষয় বলবো। এরপরে কি আছে, বাক্যতত্ত্ব বা পদক্রম, সেন্ট্যাক্স বলা হয়। কি বলেছি, বাক্যতত্ত্ব বা পদক্রম, এটা কি বলা হয়, সেন্ট্যাক্স বলা হয়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। বাক্যতত্ত্ব বা পদক্রম, এটাকে সেন্ট্যাক্স বলা হয়। তো এখানে একটা লাইন আছে, টেকনিক, জ্যোতির বাবার বাপের একটাই উক্তি, পদ পরিবর্তন। এটা মনে রাখবা। এটা মানে কি, এর মানেটা আমি বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে এই যে জ্যোতি, এই জ্যোতিতে কি আছে বলতো, এই জ্যোতিতে আছে জ্যোতি চিহ্ন। তাহলে বাংলা ব্যাকরণে এই যে জ্যোতি চিহ্ন রয়েছে, এই জ্যোতি চিহ্ন কিংবা এর অপর নাম হচ্ছে বিরাম চিহ্ন। কি বললাম, বিরাম চিহ্ন। এই অপর নাম আছে কি, ছেদ চিহ্ন। কি বলেছে, ছেদ চিহ্ন। তাহলে এই যে এগুলো যাবে কোথায় বলতো, বাক্যগত চলে যাবে। এই যে বা, কি আছে বা, এই বাতে আছে বাগধারা। বলো কি আছে, বাগধারা। কি আছে বলতো, বাগধারা যাবে কোথায়, বাক্যগত যাবে। এবার আবার কি আছে, বা আছে, এই বাতে কি বলতো, এই বাতে হচ্ছে বাচ্চ, যাবে কোথায়, বাক্যগত চলে যাবে। এর অপর নাম কি, এর অপর নাম হচ্ছে পদক্রম, পরীক্ষা আসে। আচ্ছা, এবার বাপের এই বাতে কি, এই বাতে হচ্ছে বাক্যযুক্ত বাক্যযুক্ত অধ্যায়, বাক্যযুক্ত অধ্যায়। কি বলেছি, বাক্যযুক্ত হচ্ছে অধ্যায়। বাক্যযুক্ত অধ্যায় কি আছে, আছে কি দেখো তো, আছে বাক্য নিজে, বাক্য একটা অধ্যায় আছে। এবারে কি আছে, বাক্য প্রকরণ একটা অধ্যায় আছে, বাক্য প্রকরণ। তোমরা ইন্টারে পড়েছো কি, বাক্য রূপান্তর। বলো কি পড়েছো, বাক্য রূপান্তর পড়েছো। তাহলে এক কথায় এই বাক্য কথাটা থাকলেই বাক্য সংযোজন হতে পারে, বিয়োজন হতে পারে, বা বাক্য সংকোচন হতে পারে। বাক্য সংকোচন মানে কি, বাক্য সংকোচন মানে হচ্ছে, মনে রাখবা, বাক্য সংকোচন মানে হচ্ছে এক কথায় প্রকাশ। ঠিক আছে, তাই বাক্য আছে তো, বাক্য থাকলেই বাক্য আলোচনার বিষয়। এবার আসে প আছে, এই পদে কি, এই পদে হচ্ছে পদক্রম। এই পদে কি বলতো, এই পদে হচ্ছে পদক্রম। পদে কি, পদে হচ্ছে লিখে দিই এখানে, বুঝবে অনেকে। পদে হচ্ছে পদক্রম। পদক্রম মানে কি বলতো, পদক্রম মানে হচ্ছে বাংলায় সাবজেক্ট, এবারে কি অবজেক্ট, এবারে কি ভার্ব। এটা হচ্ছে পদক্রম। এটা কি বলতো, এটা হচ্ছে পদক্রম। বুঝে নাই, কর্তা কর্মক্রিয়া, এই যে সিকোয়েন্স, আমি ভাত খাই, এই যে আমি, এরপর ভাত, এরপরে খাই, সাবজেক্ট অবজেক্ট এবং কি ভার্ব। এটাই হচ্ছে বাংলার সিকোয়েন্স, স্ট্রাকচার, মানে পদের ক্রম। বাক্যে ব্যবহৃত শব্দগুলোর পদ বলা হয়, আর সে পদগুলোর ক্রম হচ্ছে কি সাবজেক্ট অবজেক্ট ভার্ব বাংলার ক্ষেত্রে। আচ্ছা, এটাই পদক্রম। একটাই, তো এই একটাতে কি আছে ভাইয়া, এই একটাতে আছে হচ্ছে এক কথায় প্রকাশ। একটাতে কি আছে, এই একটাই আছে এক কথায় প্রকাশ। কি আছে বলতো, একটাই ও এক, এটা বুঝলাম না আমি কেন মিস্টেক হয়েছে, এটা বাদ যাবে এখান থেকে। আচ্ছা, এটাকে আমি বুঝলাম না, তো ভুল হলো কেন, স্লাইডে তো ভুল হওয়ার কথা না, বারবার ডাবল হয়ে গেছে কেন। আচ্ছা, বুঝে নিও যেখানে ডিস্টার্ব হয়েছে। তাহলে কি বললাম, একটাতে হচ্ছে এক কথায় প্রকাশ, এক কথায়, এক কথায় প্রকাশ। কি বলেছি, এক কথায় প্রকাশ, যার অপর নাম বাক্য সংকোচন। আচ্ছা, এবার আসো উক্তিতে কি, মনে রাখবা, উক্তিতে হচ্ছে উক্তি। উক্তিতে কি মনে রাখবা, উক্তিতে হচ্ছে উক্তি। আর একটা আছে পদ পরিবর্তন, মনে রাখবা, এই পদ পরিবর্তন ও পদ পরিবর্তন। পদ প্রকরণ একটা আছে, একটা কি আছে, একটা আছে পদ প্রকরণ। বলো কি আছে, একটা আছে পদ প্রকরণ, মনে রাখবা, একটা আছে পদ প্রকরণ। এটা হচ্ছে কি, এটা হচ্ছে শব্দতত্ত্বে, আমরা একটু পরে বলবো। আর পদ পরিবর্তন এখানে মনে রাখবা, এই পদ পরিবর্তন উক্তি, এক কথায় প্রকাশ, যদি চিহ্ন, বাগধারা, বাচ্য, বাক্যতত্ত্ব, পদক্রম এবং বাক্যযুক্ত যা শব্দগুলো আছে সেগুলো সবগুলো চলে যাবে হচ্ছে বাংলা ব্যাকরণের বাক্যতত্ত্ব। কোথায় যাবে বলতো, বাংলা ব্যাকরণের বাক্যতত্ত্বে যাবে। ক্লিয়ার? তাহলে সবাই লাইনটা একটু মুখস্থ করে নাও তো, সবাই লাইনটা মুখস্থ করে নাও, সবাই লাইনটা মুখস্থ করে নাও, সবাই লাইনটা মুখস্থ করে নাও। জ্যোতির বাবার বাপের একটাই উক্তি। বলো কি বলেছি, জ্যোতির বাবার বাপের একটাই উক্তি, পদক্রম। এই লাইনটা হচ্ছে মুখস্থ করে নাও সবাই, এভরিওয়ান। এবার আসো 4 নাম্বার, সেটা হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। বলো কি বলেছি,
শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। এর ইংরেজি নাম কি? ইংরেজি মারফোলজি। ইংরেজি নামটা অবশ্যই মুখস্থ করে নিবা, মারফোলজি। তাহলে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব কি? মারফোলজি। আচ্ছা খেয়াল করো তো, আলোচ্য বিষয় কয়টা বলতো? আমি আবার বলছি, প্রধান প্রধান আলোচ্য বিষয় হচ্ছে চারটা। হলো কয়টা? চারটা। এই চারটার মধ্যে তিনটা পড়েছি আমরা। কয়টা পড়েছি? তিনটা পড়েছি। ধ্বনি, বর্ণ, অক্ষর, উচ্চারণ থাকলে ধ্বনিতত্ত্বে যাবে, দেখতে পেলে। শেষে অর্থ থাকলে অর্থতত্ত্বে যাবে। যদির বাবার বাপের একটা উক্তি পদ পরিবর্তনের, এটা পাইলে যাবে হচ্ছে বাক্যতত্ত্বে যাবে, তাই কি না? তাহলে তিনটা পারি না একটা। ওই একটা যে পারি না, ওইটাও কিন্তু আমরা পারি। কিভাবে? ওই তিনটার মধ্যে না গেলে যাবে কোথায়? এখানে যাবে। তো ভাইয়া বলে দিয়েছে যে বাকি তিনটা বাদে সকল টপিকের নাম কি হবে? এখানে আলোচনা করা হবে। এখানে মানে শব্দতে চলে আসবে। উপসর্গ কিন্তু আমরা পাই নাই, অনুসর্গ কিন্তু আমরা পাই নাই, সমাস আমরা পাই নাই, বচন পাই নাই, প্রত্যয় প্রকৃতি পাই নাই, লিঙ্গ বা পুরুষ স্ত্রীবাচক এটা আমরা কিন্তু পাই নাই, বিভক্তি, কারক এগুলো কিন্তু আমরা পাই নাই, ধাতু পাই নাই, ক্রিয়ার কাল, ক্রিয়ার ভাব এগুলো পাই নাই, দ্বিরুক্ত শব্দ, শব্দ শ্রেণী বিভাগ, পদার্থ নির্দেশক, সংখ্যাতক শব্দ, শব্দ ভান্ডার, পদ প্রকারের মধ্যে স্পেসিফিকলি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, যোজক এগুলোকে আমরা পাইছি? পাই নাই। আমরা আরো কয়েকটা দিয়ে দিচ্ছি, যোজক দিয়ে দিই, যোজক যোজক এগুলোকে আমরা পেয়েছি? এগুলো আমরা পাই নাই। তাহলে এগুলো যাবে কোথায়? এগুলো যাবে হচ্ছে শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে যাবে। ক্লিয়ার? আচ্ছা এবার আসো আমরা একটু দ্বিধা ক্লিয়ার করে ফেলি। এটাকে আমি দ্বিধা বলছি, ঝামেলা আছে দ্বিধা। আমরা একটু দ্বিধা ক্লিয়ার করে ফেলি। রেড জোন দিলাম, দ্বিধা ক্লিয়ার করে ফেলি। দ্বিধাটা কি? যে পরীক্ষা এবার আসছে, রাবিতে আসছে, পরীক্ষা এবার রাবিতে আসছে, একটা পয়েন্ট আসছে, আমি ক্লিয়ার করে ফেলি। রাবিতে একটা পয়েন্ট আসছে, যে পয়েন্টটা হচ্ছে এরকম যে কারক বিশ্লেষণ কি ক্লাসে আছে, কি বলছে? কারক বিশ্লেষণ বা দেখো রাবিতে এবারই রাবিতে আসছে এই প্রশ্নটা, যে কারক বিশ্লেষণ বাক্য এই কোথায় আলোচনা করা হয়? এবারই রাবিতে আসছে প্রশ্ন এবারই রাবিতে আসছে কারক বিশ্লেষণ। তোমরা একটু ওয়েট করো, আমি একটু কি বলে, এক সেকেন্ড। ওকে, নড়াচড়া হয়ে গেছে না? আচ্ছা থাক, সমস্যা নাই। ওকে, কারক বিশ্লেষণ কথাটুকু যদি পরীক্ষায় বলে, মনোযোগ দিয়ে শোনো বাচ্চারা, মনোযোগ দিয়ে শোনো। কারক বিশ্লেষণ যদি পরীক্ষায় বলে, তুমি চোখ বন্ধ করে উত্তর দিবা কি? আচ্ছা মনোযোগ দিয়ে শুনি আমরা, কনসেপ্টটা মনোযোগ দিয়ে শুনি। বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয়ের মধ্যে কয়েকটা টপিকের মধ্যে নতুন ব্যাকরণ, পুরাতন ব্যাকরণ। নতুন ব্যাকরণ বলতে 21-22 সেশনে যেটা করোনার পরে যে ব্যাকরণ বইটা আসছে, প্রমিত ব্যাকরণ 9-10 যেটা আসছে। আর পুরাতন বলতে ওই 19 সাল 20 সাল যেটা আগে ছিল সেটা। তো এই দুটো বিষয়ের মধ্যে, এই দুটো বইয়ের মধ্যে আমরা কিছু কনফ্লিক্ট পেয়েছি, সেই বিষয়গুলো আমরা কনফ্লিকশন গুলো আলোচনা করছি। সেটা কি? কারক বিশ্লেষণ যদি পরীক্ষায় হুবহু এতটুকুই বলে, এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু এটা এতটুকুই বলেছে, এবার রাজশাহীতে কিন্তু এটা পরীক্ষা আসছে এবং পরীক্ষা কিন্তু এতটুকুই বলছে কারক বিশ্লেষণ কোথায় আলোচনা করা হয়। এটার আনসার চোখ বন্ধ করে কি হবে? বাক্যগত। এটা উত্তর কি হবে? বাক্যগত। ক্লিয়ার? ডান? ক্লিয়ার? আচ্ছা এবার আসো, শুধু কারক বললে নতুন পুরাতন বই বলছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, কি বলছে? পুরাতন বই বলছে এটা। আবার বুঝো কিন্তু, শুধু কারক শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে, আর কারক বিশ্লেষণ বাক্যতত্ত্বে। আর বাগধারা নতুন বইয়ে বলতেছে অর্থতত্ত্ব, কি বলতেছে? অর্থতত্ত্ব বলছে। আর প্রথম বই বলছে বাক্যতত্ত্ব বা পদক্রম। প্রশ্ন হচ্ছে ভাই কি করব? এক্ষেত্রে যেমন আমি এবার বুঝতে পেরেছি কারক বিশ্লেষণ এটা হুবহু পুরাতন বোর্ড ব্যাকরণের উদাহরণটা ছিল কারক বিশ্লেষণ, দিয়ে দিয়েছে পরীক্ষা এটা। তার মানে এটা চোখ বন্ধ করে আনসার কি নিয়েছে বা কোথায় প্রশ্ন করেছে? নতুন থেকে করেছে, তাই এটা উত্তর হবে হচ্ছে বাক্যতত্ত্ব। এটাই ফিক্সড, এটাই সঠিক আনসার। কিন্তু কারক, এই কারকটা নতুন বই ধরতে গেলে এটা বাক্যতত্ত্ব, পুরাতন ধরতে গেলে শব্দতত্ত্ব। এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে উত্তর কোনটা হবে যিনি প্রশ্ন করবেন তিনি ভালো জানেন। সত্যি বলতে এটা হচ্ছে বেস্ট আনসার, যেটা উত্তর কোনটা হবে যিনি প্রশ্ন করেছেন উনি ভালো জানে। তবে ব্যাকরণ যেগুলো পুরাতন আছে সবখানে কারক কিন্তু শব্দতত্ত্বে আছে। তো এক্ষেত্রে প্রশ্ন বুঝে উত্তর করতে হবে, যে ওই পুরো প্রশ্নপত্রটা নতুন ব্যাকরণ বইয়ের আঙ্গিকে নাকি পুরাতন ব্যাকরণ বইয়ের আঙ্গিকে। ওটা প্রশ্ন কয়েকটা দেখলে বোঝা যায় যে এটা দেখে বোঝা গেছে কি নতুন বই থেকে প্রশ্ন নিয়েছে। বাগধারা দুটোই কিন্তু হয়, এটাও হয়, কোনটা দিব? তাই কি না? কোনটা দিব? তো এটাও ওই একই কথা, এটা ডিপেন্ড করবে প্রশ্নকর্তা কোনটা উত্তর নিচ্ছে, এটার উপর ডিপেন্ড করবে মূলত। এই ক্ষেত্রে একটু খেয়াল রাখবো জিনিসটা। এবার আসো আমরা একটু কয়েকটা বিগত বছরের প্রশ্ন সলভ করি। প্রত্যেক ভাষার মৌলিক অংশ কয়টি?
তো মৌলিক অংশ কি বলেছি আমরা, প্রত্যেক ভাষার মৌলিক অংশ কতটি বলো, কি বলেছি, প্রত্যেক ভাষার মৌলিক অংশ আমরা বলেছিলাম মৌলিক অংশ হচ্ছে 4টি। কি কি বলতো, মৌলিক অংশ কয়টি, 4টি। কি কি মৌলিক অংশ হচ্ছে, ধ্বনি, কি বলেছে, ধ্বনি, শব্দ, বাক্য, এবার কি বলেছি বলতো, ভাষা, কি বলেছি, ভাষা, সরি অর্থ, কি বলেছে অর্থ মানে কি, মিনিং, অর্থ। তাহলে এই 4টা ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ, এই 4টি হচ্ছে মৌলিক আলোচনার বিষয়, মৌলিক অংশ। এবার আসো এরপরে 2 নম্বর আমরা আনসার করি যে বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় কয়টা। এই ক্লাস কিন্তু বড় হবে, পড়া কিন্তু আজকে অনেকগুলো আছে, কিন্তু তোমরা ক্লাসে যাও না কেউ, ক্লাস কিন্তু বড় হবে বুঝছো, ক্লাসে পড়া আরো অনেক আছে, লিপি আছে, উদ্ভব আছে, তারপর আলোচ্য মানে অনেক কিছু আছে। বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় 9 বলছে, কি আলোচ্য বিষয় 9 বলছে, 9, এই 9 এগুলো প্যাস লাগে, এগুলো গোল দিবা, আলোচ্য বিষয় 9 বলছে। তাহলে ভাষা, এই ধ্বনিতত্ত্ব কি, ধ্বনিতত্ত্ব পাওয়া যায়, বাক্যতত্ত্ব পাওয়া যায়, অর্থতত্ত্ব আছে, কিন্তু ভাষাতত্ত্ব বলে কিছু আছে, ভাষাতত্ত্ব, অভিধান তত্ত্ব, নন্দন তত্ত্ব, এগুলো অপ্রধান, নাই, বাদ। ব্যাকরণের কোন অংশে কারক ও সমাস, এবার আসো সমাস 100% বুঝো, সমাস 100% শব্দ অর্থ, কোনো মতভেদ নাই, কি বলেছি, কোনো মতভেদ নাই, কি বলেছি, কোনো মতভেদ নাই। তাহলে সমাস কোথায়, সমাস হচ্ছে শব্দ অর্থে, কিন্তু কারক, কারক ঝামেলা আছে। কারক হচ্ছে পুরাতন ব্যাকরণ বইয়ে কি বলেছে, বলেছে হচ্ছে শব্দ অর্থ, কি বলেছে বলতো, পুরাতন, তাই না। আর বাক্যতত্ত্ব এই কথাটা বলেছে কে, এই কথাটা বলেছে নতুন ব্যাকরণ বই, বাক্যতত্ত্ব হচ্ছে কি নতুন ব্যাকরণ বই। তো এখন যেহেতু পাওয়া গেছে ওর পার্টনারকে, এটা তো ফিক্সড, সমাজ তো ফিক্সড, তার মানে এটা উত্তর কি হবে, এটা উত্তর এটাই হবে, তার মানে উত্তর এটা এদিক ঢুকছে, শব্দ অর্থ ঢুকছে, তার মানে প্রশ্নকর্তা এটাকে ধরে প্রশ্ন করছে এই জায়গাতে, বুঝতে পারছো। এইভাবে কিন্তু প্রশ্ন বুঝতে হয়, লাফানো যাবে না, প্রশ্ন বুঝতে হবে কিন্তু এইভাবে, বুঝতে পেরেছ। এবার আসো কারক বিশ্লেষণ ব্যাকরণে কোন অংশ আলোচনা করা হয়, রাজশাহীর এই ইউনিট এবার আসছে, বললাম একটু আগে যে কারক বিশ্লেষণ, শুধু কারক বললে আমরা ঝামেলায় পড়তাম, যেহেতু বলেছে কারক বিশ্লেষণ, শুধু চোখ বন্ধ করে কি হবে, চোখ বন্ধ করে হবে হচ্ছে বাক্যগত, চোখ বন্ধ কি হবে, বাক্যগত হবে। লেক্সিওগ্রাফি কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়, আমি কিন্তু ক্লাসে পড়ালাম লেক্সিওগ্রাফি মানে কি, লেক্সিওগ্রাফি মানে কি বলতো, সবাই বলতো একটু লেক্সিওগ্রাফি মানে কি। লেক্সিওগ্রাফি, ও আচ্ছা, লেক্সিওগ্রাফি কোন বিষয় নিয়ে আলোচনা করে, ও লেক্সিওগ্রাফি তো এখানে অপশন ভুল হয়ে গেছে, এটা অপশন আর একটা আসবে, আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে অভিধান তত্ত্ব। কি হবে, অভিধান তত্ত্ব। তাহলে এটা উত্তর কি হবে, এটা উত্তর হচ্ছে এই যে ও নম্বর, উত্তর কি ও নম্বর হবে, অভিধান তত্ত্ব, উত্তর কি হবে, অভিধান তত্ত্ব, উত্তর কি হবে, অভিধান তত্ত্ব হবে, ঠিক আছে, এটা একটা অপশন ছিল না, করে ফেললাম। ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটা, উচ্চতর পর্যায়ে, কথা মনে রাখবা, ব্যাকরণের উচ্চতর পর্যায়ে নিয়ে আলোচনা করা হয় কোনটা, এটা পারবা না আমি জানি, এটা চাকরি পরীক্ষা আসা অনেক বছর আগের একটি প্রশ্ন, 19 সালের প্রশ্ন, এটা পারবা না, কঠিন লাগবে জানি। এটা উত্তর হচ্ছে অর্থতত্ত্ব, এই অর্থতত্ত্ব নিয়ে অনার্সে বাংলায় পড়ানো হয়। তাহলে ব্যাকরণের উচ্চতর পর্যায়ে হচ্ছে অর্থতত্ত্ব, কি বলেছি বলতো, উচ্চতর পর্যায়ে হচ্ছে অর্থতত্ত্ব, কি বলেছি, উচ্চতর পর্যায়ে হচ্ছে অর্থতত্ত্ব বলেছি আমরা। এবার আসো, এবার চলো নেক্সট দেখি কি অবস্থা। এবার আসো ব্যাকরণিক ইতিহাস, ইম্পর্টেন্ট, কি বলেছি আমরা, বলেছি আমরা ব্যাকরণিক ইতিহাস, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ব্যাকরণিক ইতিহাস কি ইম্পর্টেন্ট। বাংলা ব্যাকরণের বয়স হচ্ছে প্রায় 250 বছরের বেশি, কি বলেছি, বাংলা ব্যাকরণের বয়স প্রায় 250 বছরের বেশি, কি বলেছি, 250 বছরের বেশি। এই পয়েন্ট আমরা মনে রাখবো, বাংলা ব্যাকরণের বয়স হচ্ছে 250 বছরের বেশি। এবার এই ব্যাকরণ থেকে মোট 3টা প্রশ্ন আসে, একটা হচ্ছে প্রথম ব্যাকরণ কে লিখছে, একটা হচ্ছে প্রথম কোন ভাষা লেখা হয়েছে, আর প্রথম বাংলা কে লিখছে। এই 3টা পয়েন্ট পরীক্ষায় আসে, তো তোমাদের কি কেয়ারফুলি বলছে, মনোযোগ দিয়ে শোনো। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ, প্রথম ব্যাকরণ কি বলছে, বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ, এই যে প্রথম ব্যাকরণ রচনা করেন কে, সেটা হচ্ছে মনুয়েল দা আসমসা, বলো কি বলেছি, কি বলে, মনুয়েল দা, কি বলে বলতো, বলছে হচ্ছে মনুয়েল দা আসমসাও, মনুয়েল দা আসমসাও, তিনি হচ্ছে প্রথম ব্যাকরণ রচনা করেছেন পর্তুগিজ ভাষায়, বলো কি ভাষায়, পর্তুগিজ ভাষায় তিনি প্রথম ব্যাকরণ রচনা করেছেন, যার নামটা একটু মনে রাখো তাইলে হবে, প্যারা নাই, সেটা হচ্ছে ভোকাবুলারিও এম ইডিওমিক বাঙ্গালা পর্তুগিজ, ঠিক আছে, বাঙ্গালা পর্তুগিজ, এইটা তার প্রথম হচ্ছে ব্যাকরণ লিখছে। এখন এইটা প্রকাশ পেয়েছে কত সালে, এটা পরীক্ষা এসেছে, সেটা হচ্ছে 1743 সালে, এবং কোন রোমান অক্ষর, বুঝো কিন্তু রোমান, তাহলে কোন ভাষায়, রোমান অক্ষর মানে রোমান ভাষায়, রোমান ভাষায়, তার মনে রাখবো যে পর্তুগিজ পাদ্রী ম্যানুয়েল দা আসমসাও 1743 সালে রোমান অক্ষরে ব্যাকরণ লিখে প্রথম, যে ব্যাকরণ নাম কি, ভোকাবুলারিয়াম ইডিওমিক, কি বলে, ইডিওমিক বাংলা পর্তুগিজ। এবার
এবার আসো, এবার ইংরেজি ভাষায় রচিত প্রথম ব্যাকরণ, তাহলে বুঝো ব্যাকরণ কিন্তু একটা গেল, ওভারঅল ব্যাকরণ গেল। আর এবার যাচ্ছে কি, এবার হচ্ছে প্রথম ব্যাকরণ হচ্ছে প্রথম ব্যাকরণ রচনা করে ইংরেজি ভাষায়, সেটা কি ন্যাথানিয়েল ব্রাসি হ্যালেট। ওই যে বলি এনবি হ্যালেট বলি, আমরা সবাই বলি না এনবি হ্যালেট, বলি না এনবি হ্যালেট। তাহলে মনে রাখবো ইংরেজি ভাষায়, ইংরেজি ভাষায় কি বলছি, এনবি হ্যালেট, তিনি হচ্ছে ব্যাকরণ লিখেন। গ্রন্থের নাম আ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, আ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। প্রকাশ পেয়েছে কত সালে? প্রকাশ পেয়েছে 1778 সালে ইংরেজি ভাষায়। তাহলে বিষয়টা বুঝছো। এবার 3 নাম্বার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 3 নাম্বার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বাংলা ভাষায় রচিত। মনে রাখো, একটা হচ্ছে বাংলা ভাষার জন্য লিখছে কোন ভাষা বলতো? ইংরেজি ভাষা। কোন ভাষায় লিখছে? ইংরেজি ভাষায় ভাই। তাহলে প্রথম ব্যাকরণটা লেখা হয়েছে ইংরেজিতে লিখছে, মানে প্রথম ব্যাকরণটা রোমান হরফে লিখছে, যে রোমান হরফে লিখছে। এটা এটা ইংরেজিতে দেখতে পাচ্ছ, বাট এটা অ্যাকচুয়ালি কিন্তু রোমান, একটি রোমান শব্দ, কিন্তু অ্যাকচুয়ালি কি এগুলো রোমান, বোঝা যাচ্ছে না। তো রোমান ভাষায় প্রথম পর্তুগিজ মানুয়েল দা আসুনসাও প্রথম ব্যাকরণ লিখেন। আচ্ছা, এরপরে আরেকজন এনবি হ্যালেট, যিনি প্রথম ব্যাকরণ লিখেছেন ইংরেজি ভাষায়, বাংলা ইংরেজি ভাষায় প্রথম ব্যাকরণ লিখছে। এরপরে এরপরে যে ফাইনালি প্রথম ব্যাকরণ বাংলা ভাষায়, প্রথম ব্যাকরণ বাংলা ভাষায়, যে বাংলা ভাষায়, বাংলা শব্দ দিয়ে, যে বাংলা যা দেখতে পাচ্ছ, বাংলা দেখতে পাচ্ছ না, এই বাংলা শব্দে বাংলা ভাষায় রাজা রামমোহন রায় তিনি প্রথম হচ্ছে এই ব্যাকরণটা লিখেন। কত সালে লিখছে? লিখছে 1834 সালে। তিনি লেখা শুরু করেছিল 1800, ইংরেজিতে লিখছিল, প্রথম দিন ইংরেজিতে লিখছে 1826-এ ইংরেজি লিখছে, এটাকে আবার ট্রান্সলেট করে ডাইভার্ট করে বাংলা আবার লিখছে। সেটা হচ্ছে কত সালে? 1833 সালে। ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। নামটা কি? নামটা হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। নামটা পরীক্ষা আসে। নামটা কি বলতো? নামটা হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। নাম কি? নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। তাহলে বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। 1733 সালে প্রকাশ পেয়েছে, লেখা শুরু করেছিল ইংরেজিতে 1726-এ। এবং লেখকের নাম কি? রাজা রামমোহন রায়। এরপরে ইংরেজি ভাষায় প্রথম ব্যাকরণ কে লিখেছে? ন্যাথানিয়েল ব্রাসি হ্যালেট, ইংরেজি ভাষায় আ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ 1778 সালে। আর সর্বপ্রথম 1743 সালে রোমান হরফে প্রথম ব্যাকরণ লিখেছে মানুয়েল দা আসুনসাও। ঠিক আছে, এই 3টা ব্যক্তির নাম মনে রাখবা, সালগুলো মনে রাখবা, হিস্ট্রিটা মনে রাখবা। ক্লিয়ার? সবাই একটু কমেন্ট করে তো ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? সবাই একটু কমেন্ট করে তো বুঝতে পারছো কিনা ভাইয়া? এই কঠিন জিনিসগুলো বুঝতে পেরেছো? কমেন্ট করো তো, একটু কমেন্ট করে বলো তো বুঝতে পারছো কিনা। আমি তোমরা পড়া বুঝতে পারছো না, আমি কনফিডেন্স পাচ্ছি না, একটু বলো বুঝতে পারছো কিনা। গৌড়ীয় ব্যাকরণ এবার গুচ্ছে আসছিল, হ্যাঁ দেখছো তন্ময়, গৌড়ীয় ব্যাকরণ কিন্তু আসছিল সম্ভবত গুচ্ছে, হ্যাঁ গুচ্ছে গৌড়ীয় ব্যাকরণ কিন্তু এসেছিল পরীক্ষায়। ভিডিও আর সাউন্ডের টাইমের সমস্যা করতেছে। আচ্ছা ওকে, এখন ঠিক থাকার কথা। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। তোমরা কমেন্ট করবা বেশি বেশি, তোমাদের নামগুলো আমার মুখস্থ হয়ে যাবে। গৌড়ীয় ব্যাকরণ কে রচনা করেছে? ব্যাকরণটা কি? গৌড়ীয় ব্যাকরণ। এটা কোন ভাষায় হয়েছিল? এটা বাংলা ভাষায় হয়েছিল। কোন ভাষায়? বাংলা ভাষায়। কত সালে বলো তো? এটা হচ্ছে 1700, আমার মুখস্থ করিনি পয়েন্টগুলো, 1733 সালে লেখা শুরু করেছিল। কত হতে বলতো? 1726 ইংরেজিতে লেখা শুরু করেছিল। পরে হচ্ছে এটা 1733 সালে প্রকাশ করে। কে করেছে বলতো? করেছে হচ্ছে রাজা রামমোহন, রাজা রামমোহন রাজা রামমোহন রায়। কি বলতো? রাজা রামমোহন রায়। ঠিক আছে, এবং রামমোহন রায় উত্তর হচ্ছে এটা। ঠিক আছে, ওকে। এবার আসো কি বলছে দেখি তোমরা কি বলছে। এবার বলছে 2 নম্বর প্রশ্ন বলছে, বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত কত সালে? প্রথম বাংলা ব্যাকরণটা, বাংলা ব্যাকরণ বলতে বাংলায় না, মানে এক কথায় ব্যাকরণ, বাংলা ব্যাকরণটা ওভারঅল এটা ইংরেজিতে লিখছিল প্রথম। কত সালে বলো তো? একটু দেখো তো, রিকল করো তো, একটু রিকল করো তো। বাংলা ব্যাকরণ লেখা হয়েছিল কত? একটু রিকল করো তো। 1777 বলছিলাম, 1743 বলছিলাম, আর 1833 বলেছিলাম। তাহলে এখানে উত্তর কোনটা বলতো? 1743। উত্তর কোনটা? 1743। এখানে চেক করে নাও, এখানে চেক করে নাও, দেখো এখানে চেক করে নাও। এই যে 1743 সালে প্রথম, মনে আছে যে প্রথম 1743 সালে, এটা হচ্ছে বিষয়। ক্লিয়ার? এটা হচ্ছে বিষয় প্রমাণ। তারপর হচ্ছে ইংরেজি, তারপর হচ্ছে বাংলা। গৌড়ীয় ব্যাকরণ কে রচনা করেন? এটা না একবার পড়াইলাম। আচ্ছা, গৌড়ীয় ব্যাকরণ কে রচনা করেন? এটা পড়াইছি। তাহলে এই পেজটা আমি ডিলিট করে দিই। এটা না একবার পড়াইলাম এখানে। গৌড়ীয় ব্যাকরণ কে রচনা করে? জাবিসি। আবার কি গৌড়ীয় ব্যাকরণ? তাহলে এই পেজটা আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, এবার চলে আসো, আমরা চলে আসবো এবার আর গুরুত্বপূর্ণ একটা টপিকে চলে আসবো।
সেটা কি টপিক দেখো তো, সবাই একটু দেখো। সেটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে বাংলা ভাষার উদ্ভব, ভাষা বংশ। বাংলা ভাষার উদ্ভব হচ্ছে ভাষা বংশ। তাহলে যে টপিকগুলো ক্লিয়ার করেছি একটু কমেন্ট করে বলো তো, সে টপিকগুলো বুঝতে পেরেছো কিনা। যারা ক্লাসে জেএসটি তে ফোর্থ সেকেন্ড টাইমার, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জেএসটি তে ফোর্থ হয়েছে, আমাদের সেকেন্ড টাইমার ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা এই বছর অনেকগুলো সিঙ্গেল ডিজিট পেয়েছি। তোমাদেরকে এতটুকুই বলবো, বিজনেস কোড সার্ভিসের দিক দিয়ে 1 নাম্বার। দেখো আমি ক্লাস নিচ্ছি, আমি এখন পর্যন্ত তোমাকে কোনো প্রকার আকার ইঙ্গিতমূলক কথা কিংবা উস্কানিমূলক কথা, মানে পড়াশোনা মানে যে প্রেমমূলক কথাবার্তা, ডাবল মিনিং টাইপের কথাবার্তা, তোমাকে তোমার অ্যাটেনশনটাকে নেওয়ার জন্য, গ্রাস করার জন্য এই টাইপের কথা বলতে হবে, আমরা বিজনেস কোড কিন্তু কেউই এগুলো করি না। বিজনেস কোডের টিচারের ধারাগুলো দেখো, আমাদের অ্যাকাউন্টিং এ রয়েছে রিয়াদ স্যার এবং নাজমুল স্যার, তাদের ব্যক্তিত্ব দেখো। আমাদের বাংলায় আমি আছি, আমির স্যার রয়েছেন। ইংরেজিতে আরো একজন স্যার রয়েছেন মুক্তার, আমরা পাবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। তারপর তোমার এই ম্যানেজমেন্ট আমাদের সম্রাট স্যার আছে, তারপর শহীদ স্যার আছেন, নাজমুল স্যার আছেন। তুমি দেখো প্রত্যেকটা, আমার ম্যাথের হচ্ছে মারুফ স্যার আছেন। প্রত্যেকটা মানুষ হচ্ছে ব্যক্তিত্ব সম্পন্ন, তোমাদেরকে নিজের ছোট ভাই বোন মনে করে পড়ায়। অন্য মানুষের ভাই বোন মনে করে উল্টাপাল্টা কথাবার্তা বলে না, ফাঁকি দিয়ে পড়ায় না, মনে করে নিজের ভাই বোন। মনে রাখবা, নিজের ভাই বোনের সামনে কখনো লুচ্চামি কথাবার্তা বলা যায় না। যাকে আমরা আধুনিকতা রোমান্টিকতা বলি, রোমান্টিকতা না, এটা হচ্ছে লুচ্চামি। বলতে পারি, কখন বলতে পারো, তুমি পারো তোমার ছোট ভাই বোনের সামনে, পারবা না। কিন্তু মানুষের ভাই বোনের সামনে তুমি ঠিকই বলতে পারবা। ওটা পর যে আমরা এটা বলি না ভাই, আমরা এরকমই। আমাদের সফলতা আছে, আমাদের ব্যক্তিত্ব আছে, আমাদের পরিশ্রমী মনোভাব আছে, আমরা উদ্যমী, আমরা নিজেদেরকে প্রচার করি আমাদের পড়াশোনার মাধ্যমে, আমাদের সৃষ্টিকর্মের মাধ্যমে। আমরা কোনো ঢোল পিটাই না। তো সুতরাং দায়িত্ব নিয়ে বলছি, ঠিকঠাক জায়গায় আছো তুমি ভাই। অনেকেই কমেন্ট দেখেছিলাম আমি কয়েকদিন আগে ক্লাসে, ওই যে প্রবলেম হয়েছিল এই কারণে, তো কমেন্ট করছিলাম। আমি ওদিন খুব কষ্ট পেয়েছিলাম যে বিজনেস করে কখনো এরকম কমেন্ট আসে নাই, এই প্রথম আসছে। কারণ আর কখনো আসবে না কমেন্ট, কারণ নিও না, তোমাদেরকে এখনো চিনো নাই, ওয়েট করো, চিনবা। আচ্ছা, এবার আসো, এবার আসো, এবার আসো পড়ায় আসি। এই পড়াটা খুব মনোযোগ দিয়ে শুনবা। প্রশ্ন হয়তো রাবিতে আসে নাই, হয়তো কবিতে আসে নাই, জাবিতে আসে নাই, কিন্তু কোথাও না কোথাও তো আসছে। গৌড়ীয় ব্যাকরণ, এই যে ব্যাকরণটা গুরুত্বপূর্ণ না, গৌড়ীয় ব্যাকরণ কি এবার আসে নাই, গুচ্ছে আসে নাই, আসছে। তাহলে এই টপিকটা আসে না, কিন্তু কোথাও না কোথাও আসতে পারে। তুমি সেকেন্ড টাইমার, তোমার টার্গেট কিন্তু একটা বিষয় আমি জানি, তারপরে তো বলা যায় না। তো মনে রাখবো, সেকেন্ড টাইমে যেখানে সুযোগ আছে সবখানে দিব। তো কোনো না কোনো পড়লে আসবে। একটু ছোট্ট তথ্য আমি গুছাই দিচ্ছি, খুব ভালো লাগবে। গুছাই দিচ্ছি, খুব ভালো লাগবে। আচ্ছা, ভাষা বংশের নাম কি? ভাষা বংশের নাম হচ্ছে ইন্দো ইউরোপীয়। কি বলেছি? ভাষা বংশ। এই ভাষা বংশের নাম কি? ভাষা বংশের নাম হচ্ছে ইন্দো ইউরোপীয়। এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? দেখো, এই যে আমরা একটা উপমহাদেশ ছিলাম না এক সময়, বাংলাদেশে একটা ভূখণ্ডের ভাষা বাংলা, ইংরেজি এই ভারতের একটা ভূখণ্ডের অংশ বাংলা, বা পাকিস্তান। এই যে খেয়াল করে দেখো, এই যে একটা ভূখণ্ড আছে না, এই ভাষাগুলো যখন একত্র হয়ে যায়, একরকম হয়ে যায়, তখন ওটারে বলা হয় ভাষা বংশ। বুঝতে পারলা? কি বলা হয়? ভাষা বংশ। একই উপমহাদেশ, একই জায়গা থেকে আসছে। তো ভাষা বংশের নাম হচ্ছে ইন্দো ইউরোপীয়। ইন্দো বলতে হচ্ছে ইন্দোনেশিয়া, তাই না? না, ইন্দো বলতে হচ্ছে হিন্দি, ভারত। আর ইউরোপ বলতে ইউরোপ মহাদেশ। তাহলে ইন্দো বলতে ইন্দোনেশিয়া না, মনে থাকবে? আচ্ছা, তো এখানে শাখা আছে কয়টা? শাখা আছে 2টা। কয়টা আছে বলতো? শাখা। তাহলে এই ভাষার শাখা আছে কয়টা বলতো? এই শাখা আছে 2টা। কি কি আছে? একটা হচ্ছে শতম শাখা, একটা হচ্ছে কেন্তুম শাখা। দেখতেছো কেমন লাগে? আমি কত ভুল লিখছি আজকে, আমি চিন্তা করতে পারছো? স্লাইডটা আমি কতগুলো ভুল লিখছি। কোনো সমস্যা নাই, সিস্টেম জানা আছে। হোয়াইট রং না, এ হচ্ছে কেন্তুম। কেন্তুম হয়ে গেল, সিস্টেম জানা আছে। যাক, তারপর এটা ভুল তো ভুলি। তাহলে একটা কি শতম, আর একটা হচ্ছে কেন্তুম। তো শতম নিয়ে আমাদের এখানে তেমন কথা নাই, শতমের কাহিনী শেষ। কারণ শতম নিয়ে তেমন আমাদের বাংলা, আমরা দেখবো বাংলা আসছে কোত্থেকে, আমরা কি দেখবো? বাংলা আসছে কোত্থেকে। তো বাংলার উৎস বা সোর্স খুঁজতে গিয়ে এই শতমের কাহিনী নাই, বাদ। তাহলে আছে কেন্তুমের, নাই, আছে শতমের। এই শতম শাখায় বিভিন্ন অঞ্চলের মানুষ, কি বলেছি? বিভিন্ন অঞ্চলের মানুষ হচ্ছে অঞ্চল অঞ্চল বিভিন্ন অঞ্চলের মানুষ কথা বলতো। ইরানের লোকরা ইরানি ভাষায়, মিশরের লোকরা মিশরীয় ভাষায়, ভারতের লোকরা ভারতীয় ভাষায় কথা বলতো। তো আমরা যেটা পেয়েছি, এই ভারতে আর্যরা আসে। কারা আসে? আর্যরা আসে। আসার ফলে এই যে আর্যদের ব্যবসায়িক ভাষা,
আর ভারতের ভাষা প্রায় মিশে যায়। মিশে যাওয়ার পরে ভাষাটা হয়ে গেল কি ভারতীয় আর্য, কি হয়ে গেল ভারতীয় আর্য হয়ে গেল। তাহলে ভাষা বংশের নাম কি ইন্দো ইউরোপীয়। কয়টা শাখা ছিল? শাখা ছিল হচ্ছে দুইটা, একটা হচ্ছে শতম, কেন্তুম। কেন্তুমের কাহিনী নাই, বাংলা তৈরি হয়েছে শতম শাখা থেকে আসছে। শতমের মধ্যে বিভিন্ন অঞ্চলের মানুষরা কথা বলতো বিভিন্ন ভাষায়, মিশরীয়, ইরানীয়, আরবীয়, তারপর হচ্ছে ভারতীয়, পাকিস্তানীয়। পাকিস্তান তো হয় না এরকম। তো এই যে আছে ভারত থেকে আমরা মূলত বাংলা পাইছি, সেখানে কি ভারতীয় আর্য, আর্যরা আসতে ব্যবসা করতে, ভারতীয় আর্য পাইলাম। এবার এরা লিখত কোন ভাষা বলতো? এরা লিখত হচ্ছে সংস্কৃত ভাষা। কোন ভাষায় লিখত? হচ্ছে সংস্কৃত ভাষা। কি বলেছি? লিখত হচ্ছে সংস্কৃত ভাষা, লেখার ভাষা। আর বলতো বলার ভাষা কি বলতো? প্রাকৃত। এখন তুমি বলো তো, লেখার ভাষা কি পরিবর্তন হয়? লেখার ভাষা পরিবর্তন হয় না। তাহলে পরিবর্তন হয় কোন ভাষা? পরিবর্তন হয় হচ্ছে বলার ভাষা। পরিবর্তন হয় কোন ভাষা? বলার ভাষা। আমি বলছি এটা পরিবর্তন হয়, বাট আমি লিখছি এটা পরিবর্তন হয় না। লেখার ভাষা স্থবির হয়ে আছে, বাট বলার ভাষা চেঞ্জ হয়, প্রতিনিয়ত কি হয়? চেঞ্জ হয়। তো সেই বলা কি প্রাকৃত? তাহলে ডেফিনেটলি চেঞ্জ হবে, কি প্রাকৃত চেঞ্জ হয়ে যাবে। এই প্রাকৃত দুটা অঞ্চল ছিল, একটা মগধ অঞ্চল। কি বলেছি বলতো? একটা হচ্ছে মগধ। এই মগধ অঞ্চলের লোকরা হচ্ছে কথা বলতো মাগধী ভাষায়। আর একটা গৌড় আছে, গৌড়ীয়, এরা গৌড় ভাষায় কথা বলতো, গৌড়ীয়রা। তো এখন এখানে মনে রাখবা, এখানে একটা মতভেদ আছে যে বাংলাটা আসছে কোত্থেকে, অ্যাকচুয়ালি মতভেদ আছে। এই যে মগধ মানে হচ্ছে মগধ, প্রাকৃত মাগধী, যেটা মগধ যেটা বলছে আমরা, মগধ ভাষার যেটা লোক, মানে মগধ ভাষার অঞ্চলে যেটা মাগধী, এটা বলছে কে? এটা বলছে সুনীতি কুমার। সুনীতি কুমার চট্টোপাধ্যায় আছে, তিনি বলছেন যে বাংলা ভাষা আসছে দশম শতাব্দীতে আসছে। কি বলছে? দশম শতাব্দীতে আসছে বাংলা ভাষা থেকে, এবং প্রাকৃত মাগধী থেকে তিনি আসছে, এটা বলছে। অপরদিকে এই গৌড়ীয়, এটাকে বলছে বলতো ডক্টর মোহাম্মদ, কে বলতো? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আমি শুধু শহীদুল্লাহ লিখি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই শহীদুল্লাহ বলতেছে যে বাংলা ভাষা আসছে সপ্তম শতাব্দী। কত শতাব্দী? সপ্তম। কি বলতেছে? শহীদুল্লাহ। তাহলে মতভেদ হয়ে গেল, মতভেদ হয়ে গেল। আচ্ছা, যাই হোক, মতভেদটা এইভাবে রাখি, পরে আমি এটা নিয়ে আলোচনা করছি। তো এই দুটার ভাষা বা অঞ্চলের মানুষজনের ভাষা প্রায় মিশ্রণ ঘটে। বলে কি ঘটে? মিশ্রণ। সেখান থেকে কি হয়? অপভ্রংশ। আর এই অপভ্রংশ শব্দের অর্থ মনে রাখবা বিকৃত। এটা পরীক্ষা কিন্তু আসছে। অপভ্রংশ শব্দের অর্থ কি? বিকৃত। তাহলে অপভ্রংশ শব্দের অর্থ কি? বিকৃত। আর এই অপভ্রংশ থেকে তৈরি হয় আজকে আমরা বলতেছি বঙ্গকামরূপী বাংলা। কি বলতেছি বলতো? এখান থেকে তৈরি হয়েছে বলতো, এখান থেকে তৈরি হয়েছে কয়েকটা ভাষা। আমি অন্য কালি দিই, এখানে কয়েকটা ভাষা তৈরি হয়েছে এখান থেকে। কিন্তু কয়েকটা ভাষা তৈরি হয়েছে এখান থেকে। সেটা কি কি বলতো? এখান থেকে আসছে হচ্ছে এই যে আমরা বাংলা বলি, এই বাংলা আসছে কোত্থেকে? বাংলা আসছে সরাসরি বঙ্গকামরূপী থেকে। তারপর যে উড়িয়া আছে না, উড়িয়া, এই যে উড়িয়া ওরা পাইছে, পাইছে। তার অসমিয়া, আসামের লোক আছে না, অসমিয়া, এই যে অসমিয়া, এই যে এগুলো আসছে কোত্থেকে? এগুলো আসছে এখান থেকে। তাহলে উড়িয়া, অসমিয়া, বাংলা আসছে বঙ্গকামরূপী থেকে সরাসরি। সরাসরি আসছে, কি আসছে? সরাসরি, মানে সরাসরি এখান থেকে আসছে। তাহলে এখানে কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্নটা একটু বলে দিচ্ছি। মনে রাখবা যে বঙ্গকামরূপীকে, যেহেতু মেয়ে, বঙ্গকামরূপীকে তুলনা করা হয় মার সাথে। বলো কার সাথে? মার সাথে। আর এগুলো কি? এগুলো কি বলতো? এগুলো কি? এগুলো হচ্ছে সন্তান, তার মানে কি মেয়ে। এখন বলতে পারো যে ভাই ছেলে কেন না? ভাষা মিষ্টি, ভাষা হচ্ছে মায়ের সাথে তুলনীয় হয়, ভাষা মেয়েদের সাথে তুলনা হয়, ছেলেদের সাথে না। তাহলে এগুলো হচ্ছে মেয়ে। এগুলো কি বলতো? মেয়ে। তাহলে বঙ্গকামরূপী মা হলে মেয়ে হলে কে? মেয়েকে বাংলা, উড়িষ্যা, অসমিয়া। আবার এই যে বাংলা, এই যে উড়িয়া, এই যে অসমিয়া, এরা পরস্পর কি বলতো? পরস্পর ভাই বোন নাকি? ভাই তো আসবে না, তাহলে কি আসবে? বোন। এরা পরস্পর হচ্ছে বোন। এরা পরস্পর কি? এরা পরস্পর হচ্ছে বোন। পরস্পর কি? বোন। আর বোনকে বলা হয় ভগিনী। বলো কি বলা হয়? ভগিনী। বোনরা কি বলা হয়? ভগিনী বলা হয়। ক্লিয়ার? বোনরা কি বলা হয়? বোনরা বলা হয় ভগিনী। তাহলে আমি একটু রিভিশন করাই দিই, রিভাইজ করাই দিই। মনে রাখবো ভাষা বংশের নাম হচ্ছে ইন্দো ইউরোপীয়। শাখা ছিল কয়টা? শতম, কেন্তুম। আমাদের কেন্তুমের কাহিনী কি আছে? নেই। তাহলে আছে কি? শতম। শতম বিভিন্ন অঞ্চলের মানুষ এসেছে, ভারতীয়, মিশরীয়, আরবীয়, ইরানীয় লাগবে না, শুধু ভারতীয় লাগবে। তাহলে শতম থেকে আসছে ভারতীয়। এই ভারতে আসছিল কারা? আর্যরা এসেছিল। এসে কি করেছে? মিশ্রণ করে দিয়েছে ভারতীয় আর্য ভাষা। সেখান থেকে তারা লিখত কোন ভাষায়? সংস্কৃত। লিখিত কখনো চেঞ্জ হয় না, বাদ। তাহলে আরেকটা কিছু প্রাকৃত। এই প্রাকৃত হচ্ছে মুখের ভাষা, বলার ভাষা। এটা কি হবে? পরিবর্তন হবে। আর এই প্রাকৃতের মধ্যে যারা ডক্টর মোহাম্মদ শহীদ কুমার চট্টোপাধ্যায় বলেছে যে দশম শতাব্দীতে মগধ এলাকার লোকজন থেকে মাগধী প্রাকৃত এসেছে। আর শহীদুল্লাহ বলতেছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যে সপ্তম শতাব্দীতে এই যে গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষা আসছে। মতভেদ। তাহলে শহীদুল্লাহর মতে শতম গৌড়ীয়, সুনীতি কুমারের মতে হচ্ছে দশম মাগধী। আচ্ছা,
এই দুটো অভ্রংশ হয়। অভ্রংশ অর্থ কি? বিকৃত। এখান থেকে কি আসে? বঙ্গকামরূপী। সরাসরি বঙ্গকামরূপী থেকেই আজকের এই বাংলা পেয়েছি। উড়িয়া পেয়েছি, অসমে, আসামের লোক অসমে পেয়েছে। তাহলে এরা পরস্পর কি বোন, পরস্পর কি বোন, ভগিনী। এরা কি কার মেয়ে? বঙ্গকামরূপীর হচ্ছে মেয়ে। এরা এর মা কি? মা হচ্ছে বঙ্গকামরূপী। সরাসরি বাংলা আসছে কোত্থেকে? বঙ্গকামরূপী। বাংলা মূলত আসছে, মূলত কোত্থেকে আসছে? মূলত আসছে প্রাকৃত। মূলত কি বলেছি? মূলত কোত্থেকে আসছে? মূলত মূলত হচ্ছে প্রাকৃত থেকে আসছে। কোত্থেকে? প্রাকৃত। কোন শাখা থেকে আসছে? শাখা। কোন শাখা? কোন শাখা? কোন শাখা? শতম শাখা থেকে আসছে। কোন ভাষা বংশ? ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। কোন ভাষা বংশ? ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। ক্লিয়ার? কমেন্ট করো ক্লিয়ার কিনা। কমেন্ট করো তো বাচ্চা, একটু কমেন্ট করো তো ক্লিয়ার হয়েছে কিনা। যারা ক্লাসে আছো রিয়াকশন দেয়, একটু লাভ রিয়াকশন দেয়। যারা ক্লাসে আছো একটু লাভ রিয়াকশন দেয়। যারা ক্লাসে আছো ক্লাসে একটু লাভ রিয়াকশন ইউজ করো। যারা ক্লাসে আছো ক্লাসে একটু লাভ রিয়াকশন ইউজ করো। আচ্ছা চলো বিসমিল্লাহির রহমানির রহিম একটা এমসি প্র্যাকটিস করি। এ কি রে? ও আচ্ছা লিপি আছে। তো লিপি থাক, আমরা আগে একটু প্রশ্ন পড়ে আসি। চলো আমরা একটু প্রশ্ন প্র্যাকটিস করে আসি। চলো আমরা একটু প্রশ্ন পড়ে আসি। আচ্ছা এখানে দেখো, বলো তো বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোত্থেকে? দেখো একটু বলো তো ভাইয়া, একটু আনসার করো তো ভাইয়া। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোত্থেকে? পালি হতে, হিন্দি হতে, সংস্কৃত হতে। সংস্কৃত তো কাহিনী শেষ হয়ে গেছে, হিন্দি তো আসবে না, পালি তো আসবে না। তাহলে মাগধী প্রাকৃত হতে, যেটা এটাই আছে, যেহেতু শুধু এটাই আছে, উত্তর কি হবে? উত্তর এটাই হবে, মাগধী প্রাকৃত। কার মতে একটু বলো তো ভাই, কার মতে? এটা এই যে মাগধী কার মতে? এটা হচ্ছে ওই যে সুনীতি, কি বলতো? সুনীতি, সুনীতি কুমার, সুনীতি কুমার, সুনীতি কুমার। কত বলতো? কত? দশম। কত বলতো? দশম শতাব্দী। কত শতাব্দী? দশম শতাব্দী থেকে বলছে, মাগধী প্রাকৃত থেকে। এই প্রাকৃত কি? বলার ভাষা। এর অপোজিটে কে ছিল? সংস্কৃত, মুখের লিখার ভাষা। আর এই প্রাকৃত আসছে কোত্থেকে বলতো? এই প্রাকৃত আসছে কোত্থেকে? ওই যে ভারতীয় আর্য, একটু বুঝতে পারে না এগুলো। ভারতীয় আর্য থেকে, ভারতীয় আর্য থেকে আসছে। আর ভারতীয় আর্য আসছে কোত্থেকে? ভারত থেকে আসছে। ভারত আসছে কোন শাখা? ভারত আসছে হচ্ছে শতম শাখা। কোন শাখা? শতম। আর এই শতম শাখা আসছে কোত্থেকে? ওই যে ভাষা বংশ ইন্দো ইউরোপীয়। আচ্ছা কোন কোথা থেকে বাংলা ভাষা জন্ম? আচ্ছা কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম, মানে কি সরাসরি কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম? তাহলে বাংলা ভাষার জন্ম সরাসরি, বলতো কি বলেছি? সরাসরি কোত্থেকে আসছে বলতো ভাইয়া? সরাসরি কোত্থেকে আসছে? সরাসরি আসছে হচ্ছে বঙ্গ কামরূপী। মনে রাখবা বঙ্গ থেকে কি আসছে? এই বঙ্গ থেকে কি আসছে বলতো? বাংলা। কি আসছে? বাংলা। আর এই বাংলা থেকে কি আসছে? বাংলা থেকে আস্তে আস্তে বাংলা হবে, যদিও এখান থেকে আস্তে চলে আসছে কি বলতো? বাংলা। কি চলে আসছে? বাংলা আসছে। যাই হোক সরাসরি, সরাসরি হচ্ছে বঙ্গকাম রূপী। কি বলেছি? বঙ্গকাম রূপী থেকে আসছে। তো কি আসছে? সরাসরি বঙ্গকাম রূপী থেকে আসছে। ওকে, এরপরে দেখি কিছু পাওয়া যায় কিনা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কোন শতাব্দীতে বাংলা ভাষা জন্ম হয়েছে? কার মতে ভাইয়া? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে। কার মতে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি বলেছে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা কত শতাব্দীতে আসছে? একটু সবাই আনসার করো তো। তার মতে কত ছিল বলতো? তার মতে ছিল সপ্তম। এবং কোত্থেকে বলতো? সে বলছে গৌড়ীয় প্রাকৃত। কি বলছে? গৌড়ীয়। গৌড়ীয় প্রাকৃত। কি বলছে? গৌড়ীয় প্রাকৃত। কি বলছে? গৌড়ীয় প্রাকৃত তার মতে। ওকে, তার মানে উত্তর কি হবে? উত্তর হচ্ছে সপ্তম। নবম কার মতে বলতো? নবম হচ্ছে সুনীতি। নবম কি? সুনীতির মতে। কত? কোনটা? সেটা হচ্ছে মগধ এলাকা, তার মানে কি? মাগধী প্রাকৃত। মাগধী প্রাকৃত। আচ্ছা এবার আসো, আমরা ওই পড়া ব্যাক করি যেখানে ছিলাম। তাহলে আমরা এবার আসো লিপিতে, একটু আসো লিপিতে। লিপিতে কয়েকটা পয়েন্ট আছে, পরীক্ষা আসে। আজকের ক্লাসটা হচ্ছে বুঝাবুঝি কম। আজকের ক্লাসটা হচ্ছে এরকম টাইপের যে একটু সুন্দর করে মুখস্থ করার ব্যাপারটা এখানে আছে। হ্যাঁ, এখানে কিছু বেসিক তথ্য আছে, এগুলো একটু মুখস্থ করে রাখতে পারলে ভালো। আচ্ছা বাংলা লিপির উদ্ভব হয়েছে কোত্থেকে বলতো সবাই? ব্রাহ্মী লিপি থেকে। কোত্থেকে? ব্রাহ্মী লিপি থেকে এসেছে। কোত্থেকে এসেছে বলতো? বাংলার কোথা থেকে এসেছে? ব্রাহ্মী লিপি। কোত্থেকে বলতো? ব্রাহ্মী লিপি। এটাকে না ইউজ করি, সাদা ইউজ করি, দরকারই নাই। তাহলে বাংলা ভাষা এসেছে কোন লিপি থেকে বলতো? বাংলা ভাষার উদ্ভব হয়েছে লিপি। বাংলা লিপির উদ্ভব হয়েছে ব্রাহ্মী লিপি থেকে। এবার বলছে বাম থেকে ডান দিকে লেখা হয় কি? বাম থেকে ডানে লিখি কি আমরা? বাংলা লিখি, ইংরেজি লিখি, হিন্দি বাম থেকে ডানে যায়। আর ডান থেকে বামে যায় কি? আরবি যায়, উর্দু যায়। দেখো না, ওই দিক থেকে শুরু হয় এদিকে। আচ্ছা ভারতীয় মৌলিক লিপি হচ্ছে ব্রাহ্মী লিপি। মানে ভারতের যে মৌলিক, ভারত উপমহাদেশ, ভারতের মৌলিক লিপি হচ্ছে ব্রাহ্মী লিপি। আর ব্রাহ্মী লিপি বাংলা লিপি থেকে, ব্রাহ্মী লিপি থেকে কি আসছে? ব্রাহ্মী লিপি থেকে বাংলা আসছে। বাংলা লিপির উদ্ভব হয় সম্রাট অশোকের সময়। কার সময়? সম্রাট অশোক। মানে কি? অশোক মানে কি?
মানে তার শোক নাই, খালি আনন্দ উল্লাস করে বেড়াইতো, ঠিক আছে। অশোক মানে কি শোক নাই। যাই হোক, বাংলা লিপির উদ্ভব হয় কোথায় বলতো? বাংলা লিপির উদ্ভব হয় হচ্ছে কোন শাসন আমলে? সেটা হচ্ছে সম্রাট শাহজাহান নাকি না সম্রাট অশোকের সময়। এবার বলছে বাংলা লিপি ও বাংলা লিপি ও অক্ষর গঠনের কার্য শুরু হয় মোটামুটি সেন রাজাদের যুগে। কোথায়? সেন রাজাদের যুগে এটা ওই অক্ষর লিপিটা শুরু করছিল। আর মোটামুটি স্থায়ী হয়েছিল কখন? পাঠান যুগে এসে স্থায়ী হয়ে গেছে, ফিক্সড। আধুনিক, এই যে মনে রাখবা, আধুনিক মুদ্রাক্ষরের জনককে? চার্লস উইলকিন্স পরীক্ষা অনেকবার আসছে। আর বাংলা লিপির আধুনিক রূপ দেয় কে? আধুনিক রূপে পঞ্চানন কর্মকার। কে দেয়? পঞ্চানন কর্মকার। কে দেয় বলতো? পঞ্চানন কর্মকার। কে দেয়? পঞ্চানন কর্মকার। বুঝতে পারে নাও যে বাংলা লিপির আধুনিক রূপ দেন কে? পঞ্চানন কর্মকার। আর বাংলা মুদ্রাক্ষরের জনককে? চার্লস উইলকিন্স। বাম থেকে ডানে লিখি বাংলা, ইংরেজি, হিন্দি, ডান থেকে বামে লিখি আরবি, উর্দু। ভারতীয় মৌলিক লিপি হচ্ছে ব্রাহ্মী লিপি, পরীক্ষা আসে। এবং বাংলা লিপির উদ্ভব হয়েছে সম্রাট অশোকের সময়। আর গঠন কার্য শুরু হয়েছিল সেন যাই বলি না কেন, সেন রাজাদের আমলে। আর এটা মোটামুটি স্থায়ী হয়ে গেছিল, কনফার্ম হয়ে গেছিল, ঠিকঠাক হয়ে গেছিল পাঠান যুগে এসে। আর বাংলা লিপির উদ্ভব, এই লাইনটা পরীক্ষা আসে 9 স্টার। বাংলা লিপির উদ্ভব হচ্ছে ব্রাহ্মী লিপি থেকে। কোন লিপি? ব্রাহ্মী লিপি থেকে। এরপরে এই যে বাংলা লিপি তোমরা পাইলা, এই যে বাংলা লিপি পেয়ে গেলা, এই বাংলা লিপি আসলো কোত্থেকে? তো লিপি দুই প্রকার, একটা হচ্ছে ব্রাহ্মী লিপি, একটা হচ্ছে খরুষ্টি লিপি। তো খরুষ্টি লিপির কাহিনী শেষ, ব্রাহ্মী লিপি থেকে আসছে। তো ব্রাহ্মীদের মধ্যে পশ্চিমা ছিল, পূর্ব ছিল, ভারতীয় ছিল। আমরা কোনটা আসছি? আমরা আসছি পূর্বী, মানে কি পূর্ব থেকে আসছে। ওকে, এবার আসো বাংলা ভাষার অবস্থান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসছে, একটু কম আসছে ইদানিং, বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে বাংলা ভাষার বংশ মানে অবস্থান, বাংলা ভাষার বিভিন্ন পর্যায়ে অবস্থান, এটা খুবই ইম্পর্টেন্ট। বাংলা ভাষার অবস্থান 9 স্টার। মোট রাখবা, মোট জনসংখ্যা কি বলেছে? মোট জনসংখ্যার দিক থেকে কি বলেছি? মোট জনসংখ্যার দিক থেকে মোট রাখবা, মোট জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার অবস্থান হচ্ছে ষষ্ঠ। বলো কত? বাংলা ভাষার অবস্থান হচ্ছে ষষ্ঠ। এরপরে মোট রাখবা মাতৃভাষার দিক থেকে, মাতৃভাষা মানে মায়ের ল্যাঙ্গুয়েজ, মায়ের ভাষাতে কতটুকু, মাতৃভাষা হিসাবে কত অবস্থানে আছে? সেটা হচ্ছে ষষ্ঠ। কত? ষষ্ঠ আছে। অনেকে পঞ্চম আছে, দরকার নেই, ষষ্ঠ থাকবা। ব্যবহারকারী, এটা ইউজ হচ্ছে কতটুকু? অনেকে আছে বাঙালি, বাঙালি কিন্তু চলে গেছে আমেরিকায়, সে এখন আর বাংলা বলছে না, সে ইংরেজি বলছে। সে জন্মগ্রহণ করেছে বাংলাদেশে, কিন্তু সে চলে গেছে জাপানিতে, সে জাপানে চলে গেছে, তার কেউই নেই, শুধু সেই আছে, সে কথা বলে কি জাপানি ভাষা। এই ইউজটা কত? ইউজ মানে পুরো ল্যাঙ্গুয়েজের মধ্যে বাংলা ইউজ হচ্ছে 7 নম্বরে আছে বাংলা। তাহলে ইউজকারীর দিক থেকে বাংলার অবস্থান হচ্ছে সপ্তম। আর বিশ্বে ভাষার জগতে যে এত শত ভাষা, এই ভাষার জগতে বাংলাও কি সপ্তম। তার মানে ব্যবহারের দিক থেকে এবং ভাষার অবস্থানের থেকে হচ্ছে সপ্তম, জনসংখ্যার দিক দিয়ে ষষ্ঠ, মাতৃভাষার দিক দিয়ে ষষ্ঠ। আর দাপ্তরিক ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলি, দাপ্তরিক মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, দাপ্তরিক ল্যাঙ্গুয়েজ বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে কত অবস্থান? সেটা হচ্ছে দশম। দশম কত বলতো? দশম। একটু পড়ে নিব, কত বলতো? দশম। কত বলো? দশম। কত বলেছি বলো? দশম। দশম কত বলেছি? দশম বলেছি। এবার আসো ভারতীয় মৌলিক লিপি। ভারতীয় মৌলিক লিপি আসছে করতে, সবাই একটু আনসার করো তো ভাইয়া, সবাই আনসার করো তো, এটা পড়াইছি, মাত্র পড়াইছি, আনসার মি। সবাই একটু আনসার করো, এটা সবাই একটু আনসার করো। ওকে, তাহলে এটা আনসার কি হবে? আনসার হচ্ছে ব্রাহ্মী। আনসার কি হবে? আনসার হচ্ছে ব্রাহ্মী লিপি। এটা উচ্চারণটা পরীক্ষা আসে। উচ্চারণটা হবে হচ্ছে এরকম, বয়ফা যত বর্ণ সেম থাকে, আর হয় ময় থাকলে উল্টায় যায়, এরকম হবে। আর দীর্ঘিকারটা কি হয়? রস্বীকার হয়, ঠিক আছে। এটা হচ্ছে উচ্চারণ ব্রাহ্মী। এই হয়ময় থাকলে, যে হয়ময় আছে না, এই যে হয়ময় আছে, এই যে এটা ভাঙলে কি হয়? ভাঙলে হয় হয়ম, তাই না? হয়ম। উচ্চারণে কি হয়? উচ্চারণে উল্টায় যায়, উচ্চারণে হ আগে আর ম পরে, মানে উচ্চারণে ম আগে হ পরে, উল্টায় যায়। যাই হোক, পরে আসো।
জাবির প্রশ্ন বলছে কোন যুগে বাংলা লিপির অক্ষরের কার্যক্রম শুরু হয়েছে? বুঝো, শুরু হয়েছে বাংলা লিপির গঠন। এই দেখো, অক্ষর গঠন কাল শুরু 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 সেন। স্থায়ী কি পাঠান? মনে আছে? শুরু কি? শুরু হচ্ছে সেন। আর স্থায়ী কি? স্থায়ী। স্থায়ী কি? স্থায়ী হচ্ছে পাঠান। স্থায়ী কি? পাঠান। আর শুরু কি? শুরু হচ্ছে সেন। শুরু হবে কি বলতো? শুরু হচ্ছে সেন। শুরু কি? শুরু হচ্ছে সেন। শুরু কি বলতো? সেন। এবার আসো, এবার আসো উপাদান উপকরণ একক। ভেরি ইম্পর্টেন্ট। উপাদান উপকরণ একক। কি বলেছি? উপাদান উপকরণ একক। তো আগে প্রশ্ন দেখে আসি, চলো। প্রশ্ন না দেখলে বুঝবা না। প্রশ্ন না দেখলে বুঝবো। দেখো, ভাষার মূল উপাদান কি বলছে? ভাষার মূল উপাদান কি বলছে বলতো? বলছে ভাষার মূল উপাদান কি? কি বলছে? ভাষার মূল উপাদানটা কি সেটা জিজ্ঞাসা। এরপর আবার বলতেছে ভাষার মূল উপকরণ কি? ফাইজলামি। মূল উপাদান, মূল উপকরণ কি শুরু করছো তোমরা? ফাইজলামি শুরু করছো। এবার আবার কি কয়? মৌলিক উপাদান। এ রে ভাই, কি একটা অবস্থা দেখছো? মৌলিক উপাদান ভাই, এটা কি রে ভাই? আর কি আছে? আল্লাহ। এবার কি হয়েছে? ক্ষুদ্রতম একক। কি হয়েছে বলতো? ক্ষুদ্রতম একক। এই যে এইগুলো নিয়ে প্যাস লাগে না? আর কত লাগে না? উপাদান উপকরণ একক, এটা এই সব নিয়ে প্যাস লাগে না? একটু কমেন্ট করো তো ভাইয়া, একটু কমেন্ট করে বলো প্যাস লাগে কিনা। মূল পড়া শুরু এতক্ষণে, এতক্ষণ যা পড়াইছি এখন বলো তো প্যাস লাগে না? একটু কমেন্ট করো তো। প্যাস লাগে বলো। এমডি মুরাদুন নবী, এমডি মুরাদুন নবী, সুন্দর নাম। আজকের পর থেকে মুরাদ সহ যারা ক্লাস করছো বা পরে যারা রেকর্ড দেখবে, ভুলেও এই ধরনের কমেন্ট করবা না। ক্লাসে ঘুম আসতেছে, থাবড়ায় একদম লাথা থাবড়ায় ক্লাসে বের করে দেবো। আজ মনে ব্লক দিয়ে দেবো। বেয়াদব পোলাবান কথা, জানোয়ার কথাকার। এই বেটা, তোর ক্লাসে ঘুম আসতে তোর কি কইছে জানোয়ার? এটা উত্তর করছিলি তুই? এতক্ষণ যে আমি পড়াইছি উত্তর করছিলি তুই? থাবড়ায় লাথা ক্লাস থেকে বের করে দেবে আজীবনের জন্য। আবার 1500 টাকা দিবি, তারপরে তোর অ্যাড করুম না। তোর আইডি আজীবনের ব্লক দিয়ে দেবো। বেয়াদব কোথাকার। আজকের পরে দুঃসাহস কোন স্টুডেন্ট দেখাবি না। ঘুম আসতেছে, হাগু করতে ইচ্ছা করতেছে, মুতু করতে ইচ্ছা করতেছে, খাইতে ইচ্ছা করতেছে, ওই বেটা তোর এটা পার্সোনাল বিষয়, তোর নিজের কাছে রাখবি। তুই তো নিজে চান্স পাবি না, তুই সাথে আরো 5 জনকে নিয়ে যাচ্ছিস সাথে। মানে তুই বুঝাইলে আরো 5 জনকে যে ক্লাসে ঘুম আসতেছে, তোরাও ঘুমা। এটা বুঝালি তুই ক্লাসে, তুই চান্স পাবি না। তুই দেখিস, তুই চান্স পাবি না। এটাই হয়। আজকের পর থেকে ভুলেও পড়ার বাইরে বাল পাকনামি করবি না। পাকনামি করবি কিন্তু এর আগে বারোটা লাগাবি না, নাহলে কিন্তু সমস্যা আছে। ওকে, একটু এগ্রেসিভ হয়ে বুঝাইলাম। আমি কিন্তু মাথা খুবই গরম লোক, পড়াইতেছি, খুব ভালো পড়াই, প্রচন্ড ভালো পড়াই, প্রচুর সফল ব্যক্তি। কিন্তু বাংলা পড়াইতেছি বলে নিরামিষ মনে করো না। বি কেয়ারফুল। বেয়াদবি করবো না কমেন্টে কখন এই ধরনের কমেন্ট। তোরা আজকের মতো ছাড় দিলাম, শুধু গালি দিলাম তো ছাড় দিলাম। এর পরের দিন তোর মতো যে বেয়াদবি যে করবে, ডিরেক্ট ব্লক। ক্লাসের মধ্যে রেসপন্স করতে পারো না, হা হা করো, হু হু করো, লজ্জা করো না? সেকেন্ড টাইম দিতেছো, লজ্জা লাগা না? সেকেন্ড টাইম দিতেছো, তোর বন্ধু বান্ধবগুলো চান্স পেয়ে গেছে, আইডি তে প্রোফাইলে লেয় ঢাকা ইউনিভার্সিটি ঢাকা লিখে, ঢাকা বিশ্ববিদ্যালয় লিখে, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় লিখে, পজিশন লিখে, লজ্জা করে না? এবার কদিন পরে 5 দিন পরে কুরবানি ঈদের দিন লজ্জায় মুখ ধুতে পারবি? ঈদ গায়ে গিয়ে লজ্জায় মুখ ধুতে পারবি? লজ্জায় পারবি? এবার পারবি তুই? মোরাদ তুই পারবি রে লজ্জায় মুখ ধুতে পারবি? লজ্জা করে না? নিজের মা বাপের দিকে তাকা তো একবার, বাপ মার দিকে একবার তাকা। তোর প্রতি বিরক্ত। অন্যের পোলাপাইন চান্স পেয়ে বাপ মারে মুখ উজ্জ্বল করছে, বাপ মাকে বলার, বাপ মাকেও আইডেন্টি দিছে যে তোমার ছেলে একজন পাবলিকান, তুমি পাবলিকানের ছেলের একজন বাবা মা, তোমার আমাকে জন্ম দেয় তোমার সার্থক। তুই পারছিস? লজ্জা করে না? ক্লাসের মধ্যে ঘুম আসে বেটা। তুই ফার্স্ট ইয়ারে পড়িস, তোর ক্লাসে অ্যাটেনশন নেওয়ার জন্য ক্লাসে মজা করতে হবে, লুচ্চামি করতে হবে, এই ক্লাসে আকার ইঙ্গিতমূলক কথাবার্তা বলতে হবে, ভঙ্গিমা ওই যে আকার ইঙ্গিত দেয় মেয়েদেরকে, ওই টাইপ কথাবার্তা, ডাবল মিনিং কথাবার্তা বলতে হবে। তুই ফার্স্ট ইয়ারে পড়িস, তোর লজ্জা করে না? তুই সেকেন্ড টাইমার না? তোর তো এখন উচিত কি আমার থেকে বেশি তুই পড়বি। আমি যদি 1 মিনিট গল্প করি, তুই বলবি কি স্যার টানেন, পড়ান, শেষ করান। এরকম হবে তোর আচরণ। আজকের পর থেকে দয়া করে কেউ এই উল্টা কোনো স্যারের ঘেরে না, নট অনলি আমি, কোনো স্যারের ক্ষেত্রে না, এই ধরনের কমেন্ট কখন করবো না। ঠিক আছে? এটা বিজনেস স্কোয়াড, বালসার প্রতিষ্ঠান না, যা মন চাবে তাই তুমি করবা। ঠিক আছে? এটা বিজনেস স্কোয়াড, অন্য প্রতিষ্ঠান না। সো বি কেয়ারফুল। আশা করছি বুঝতে পারছো। ঠিক আছে?
ওকে, আমি এরকমই, ঠিক আছে। প্রথম দিনের ডোজটা পড়ে গেছে। বেয়াদবি কখনো নিতে পারি না আমি। ফার্দার কখনো বেয়াদবি করবা না। নিজের দিকে তাকাও। কয়দিন পরে ঈদ, অনেকে সফল, তুমি ব্যর্থ। পড়াশোনা করো। 6 মাস সময় পেয়েছো, সেকেন্ড টাইম অভিশাপ নয়, সেকেন্ড টাইম ঘুরে দাঁড়ানোর দ্বিতীয় সুযোগ, আর একটা গোল্ডেন অপরচুনিটিজ। এই গোল্ডেন অপরচুনিটি কাজে লাগাতে পারলে তুমি তার থেকে ভালো করবা। এমন হইতে পারে সে 2 বছর পরে, 3 বছর, 4 বছর পরে যখন জবের প্রস্তুতি নিবে, সে জব পাচ্ছে না, তুমি সেকেন্ড টাইমে ভিত্তি প্রস্তর গাচ্ছ, শক্ত করছো, মজবুত করছো, তুমি ঠাস করে 6 মাস পড়াশোনা প্রিপারেশন নিয়েই তুমি চাকরি পেয়ে যাবা। কারণ তুমি এখন ডাবল পড়ছো, পড়াটা গেঁথে গেছে, শক্ত হয়ে গেছে। আর তোমার ফ্রেন্ড 3 মাস পড়ছে, বাতাসে চান্স পেয়ে গেছে। তো খেলা বাকি আছে, জীবন অনেক বড়। জীবনের সফলতা যে কোনো সময় ধরা দিতে পারে। কারো ধরা দেয় 3 মাসে, কারো ধরা দেয় 3 বছরে, কারো আবার 30 বছরে ধরা দেয় না, 30 বছর পরে ধরা দেয়। তো ওয়েট করি, ঠিক আছে। আশা করি ক্লাস আর ঘুম পারবে। তোর ঘুম ভেঙে গেছে আমি জানি, তোর ঘুম আজীবনের জন্য ভেঙে গেছে মুরাদ, আমি জানি। উপাদান উপকরণ একক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টপিক তোমার কেউ পড়াবে না, এই টপিকটা তোমাদেরকে কেউ পড়াবে না। কি বলেছি? উপাদান উপকরণ একক, উপাদান উপকরণ একক। কি বলেছে বলতো? উপাদান উপকরণ একক। এই টপিক থেকে প্রশ্ন কেমন আসে সেটা আমরা দেখলাম তো একবার, যে প্রশ্ন আসে মূল উপকরণ, মূল উপাদান, মৌলিক উপাদান, ক্ষুদ্রতম একক, এই ধরনের প্রশ্নগুলো আসে। তো এই প্রশ্নগুলো পারার জন্য আমাদেরকে এই টপিকটা পড়তে হবে। তো এইটাতে এক্সপার্ট হতে গেলে মনে রাখবা একটা সিকোয়েন্স। এই যে ধ্বনি, কি বলেছে বলতো? বলেছে ধ্বনি। এই ধ্বনি থেকে কি ক্রিয়েট হয় বলতো? অনেকগুলো ধ্বনি মিলে শব্দ তৈরি হয়। বলো কি তৈরি হয়? শব্দ। আবার অনেকগুলো শব্দ মিলে কি তৈরি হয় বলতো? বাক্য। কি তৈরি হয়? বাক্য। আর সেই বাক্য কি প্রকাশ করে বলতো? সেই বাক্য হচ্ছে ভাষা প্রকাশ করে। কি প্রকাশ করে? সেই বাক্য হচ্ছে ভাষা প্রকাশ করে। তাহলে এই যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা হচ্ছে মনে রাখবা। আমি আবার বলছি, এই সিকোয়েন্সটা মনে রাখবা। ধ্বনি, শব্দ, বাক্য, ভাষা। বলো কি বলেছি? ধ্বনি, শব্দ, বাক্য, ভাষা। কি বলেছি? মুখস্থ করে ফেলাও, এই সিকোয়েন্সটা মুখস্থ করে ফেলাও। ধ্বনি, শব্দ, বাক্য, ভাষা। ধ্বনি মিলে শব্দ, শব্দ মিলে বাক্য, আর বাক্য ভাষা প্রকাশ করে। এবার রিকোয়ারমেন্টে আসো। কিসে? রিকোয়ারমেন্টে আসো। তো আমি একটু এগুলোকে বক্স করে ঘিরে ফেলাই, একটু কি করি? একটু ঘিরে ফেলাই, সবগুলো দরকার আছে, একটু ঘিরে ফেলাই, তাহলে দেখতে সুন্দর লাগবে, বুঝতে সহজ লাগবে। আচ্ছা, তাহলে কি বলেছিলাম? যদি শর্ত দিয়ে দেয় যে মূল, শর্ত বুঝো, শর্ত দিয়ে দেয় যে মূল উপাদান। শর্ত কি দিয়েছে? মূল উপাদান। যদি শর্ত দেয় মূল উপাদান, কি দিয়ে শর্ত? যদি শর্ত দিয়ে দেয় যে মূল উপাদান, কি দিয়ে দেয়? যদি শর্ত দিয়ে দেয় হচ্ছে মূল উপাদান। বলো কি দেয়? শর্ত যদি দিয়ে দেয় মূল উপাদান, তাহলে তাহলে উপর দিকে রাখবা। আর যদি শর্ত দেয় হচ্ছে মূল উপকরণ, কি দিয়েছে? মূল উপকরণ। ওই যে পাইলা না একবার, উপকরণ কি উপাদান কি? আচ্ছা, যদি শর্ত দিয়ে দেয় যে মূল উপকরণ, কি দেয়? শর্ত দিয়ে দেয় মূল উপকরণ, কি দেয়? যদি শর্ত দেয় হচ্ছে মূল উপকরণ আর মূল উপাদান। আচ্ছা, উপকরণ জিনিসটা আর এই উপাদান জিনিসটা কি, বা একক জিনিসটা কি, এইটা একটু কনসেপ্ট ক্লিয়ার করে ফেলাই। দেখো, তুমি যে বিল্ডিং এ বসে ক্লাস করছো, যে রুমে বসে ক্লাস করছো, এটা তো বিল্ডিং, রাইট? এই বিল্ডিং তৈরিতে কি কি লাগছে? ইট, সিমেন্ট, বালু, পাথর, রড, পানি, এডি উডি, অনেক কিছু লাগছে না? এগুলো হচ্ছে এক একটা উপাদান। আর এগুলোর সমষ্টি কি হয়েছে? বিল্ডিং হয়ে গেছে। তুমি এই বিল্ডিং এ কি করতেছো? ক্লাস করতেছো, বসে আছো, খাচ্ছ, আর তোমার আবাসস্থল। এই বিল্ডিংটা হচ্ছে তোমার বসবাস করার একটা হচ্ছে উপকরণ। বুঝো না যারা? আবার বুঝো। কালকে সকালবেলা রুটি খাবা, রুটি খেতে গিয়ে আটা, ময়দা, তেল, পানি, লবণ লাগবে। এগুলো হচ্ছে এক একটা উপাদান। এবার এই উপাদানগুলো মিলায়া সমষ্টি কি হয়ে গেছে? রুটি হয়ে গেছে। এই রুটি হচ্ছে ভোরবেলায় ব্রেকফাস্ট করা, নাস্তা করার কি একটা উপকরণ। নাস্তা করার কি বলতো? উপকরণ। যে মোবাইলে ক্লাস করছো, এই মোবাইলের মধ্যে অনেক কিছু আছে, ক্যামেরা আছে, লাইট আছে, মাদারবোর্ড আছে, র্যাম রোম, অনেক কিছু আছে, রাইট? এগুলো হচ্ছে একটা উপাদান। আর এগুলো সংমিশ্রণ কি? মোবাইল। এই মোবাইলটা হচ্ছে আমার কথা বলার কি বলতো? উপকরণ। বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে আমরা মনে রাখবো, উপাদান ছোট জিনিস, উপকরণ হচ্ছে বড় জিনিস, সমষ্টি জিনিস। এবার চলে আসো মূল কনসেপ্টে। যদি আল্লাহর জমিনে কখনো বলা হয় যে ভাষার মূল উপাদান কি, মনে রাখবা ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। ধ্বনির অপর নাম কি বলতো? ধ্বনির অপর নাম মনে রাখবা হচ্ছে, ধ্বনির অপর নাম মনে রাখবা। এই ধ্বনি না পেলে কি দিবা? এই ধ্বনি না পেলে দিবা হচ্ছে বর্ণ। বলো কি দিবা? আরে, ধ্বনি না পেলে কি দিবা? বর্ণ দিবা। বলো কি দিবা? বর্ণ দিবা। ধ্বনি না পেলে কি দিবা? বর্ণ দিবা। আচ্ছা, এবার আসো। এবার ধ্বনি না পেলে কি দিবা বলতো? বর্ণ দিবা। এটা খেয়াল রাখো। যাক, এবার আসো। এবার বলছে বাক্যের মূল উপাদান কি? সেক্ষেত্রে কি হবে? ধ্বনি বা বর্ণ। কি? ধ্বনি বা বর্ণ।
শব্দের মূল উপাদান কি হবে? ধ্বনি বা বর্ণ। তাহলে মনে রাখবো আজকের ক্লাস থেকে যে ভাষার মূল উপাদান কি? ধ্বনি বর্ণ। শব্দের মূল উপাদান কি? ধ্বনি বর্ণ। ভাষার মূল উপাদান কি? শব্দ বর্ণ। মনে থাকবে যারই বলুক আল্লাহর জমিনে মূল উপাদান বললেই সে আনসারটা হয়ে যাবে হচ্ছে ধ্বনি বা বর্ণ। বলো কি হয়ে যাবে? ধ্বনি বা বর্ণ। ডান। নেক্সট স্টেপে আসো। ধরো পরীক্ষায় বলছে যে উপকরণ, বলো কি বলছে? উপকরণ, সেটা তো আছে, এটা পরে বলতেছি। ধরো বলছে ক্ষুদ্রতম একক, কি বলেছে কথাটা বুঝছো? ক্ষুদ্রতম একক কি বলছে? ক্ষুদ্রতম একক কি বলছে বলতো? বলছে হচ্ছে ক্ষুদ্রতম একক কি বলছে বলতো? বলছে হচ্ছে ক্ষুদ্রতম একক কি বলছে বলো? বলছে হচ্ছে ক্ষুদ্রতম একক। ক্ষুদ্রতম একক বলছে। আচ্ছা, সেক্ষেত্রেও মনে রাখবা যে এই যে ভাষা শব্দের ক্ষুদ্রতম এককটা কি? ধ্বনি। বাক্যের ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। শব্দের কি ক্ষুদ্রতম একক হচ্ছে? ধ্বনি। সেম। তাহলে আমরা এখান থেকে মনে রাখবো, আমরা মনে রাখবো এই কনসেপ্টটা মনে রাখবো আমরা এখান থেকে। সেটা হচ্ছে যে আমাদের এই যে মূল উপাদান, মূল উপকরণ যারই বলুক উত্তর কি হবে? উত্তর হচ্ছে মূল উপাদান বা ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি বা বর্ণ। শেষ। ধ্বনি বর্ণ নাই, শব্দ দিবা। কিন্তু মূল উপকরণ বললে, বলো কি বলেছি? মূল উপকরণ বললে যার বলবে তার আগেরটা আনসার। তাহলে এই ভাষা হইতে মূল উপাদান কি হবে? বাক্য। মূল উপকরণ কি? বাক্য। বাক্যের মূল উপকরণ কি? শব্দ। শব্দের মূল উপকরণ কি? ধ্বনি বা বর্ণ। বুঝো? তাহলে কি বলেছি? অপশনগুলো তোমরা হচ্ছে বুঝে নিও। অপশনগুলো কি? বুঝে নিও। অপশনগুলো তোমরা কি? বুঝে নিও। তাহলে ভাষার বললে বাক্য, আর যদি বলা হয় বাক্যের বললে হচ্ছে অবশ্যই বলবো হচ্ছে শব্দ বললে ধ্বনি বর্ণ বলবো। তাহলে মূল উপকরণের ক্ষেত্রে এটা। এবার আসো, বলছে একক, বলো কি বলছে? বলছে হচ্ছে একক। কি বলছে বলতো? বলছে হচ্ছে একক। কি বলছে? বলছে হচ্ছে একক। একক ক্ষেত্রে সেম। একক মানে কি? বৈশিষ্ট্য। ওই যে একক মানে কি? সমষ্টি। একক মানে কি? সমষ্টি। আচ্ছা, অথবা বলেছে বৃহত্তম। কি বলেছে? বৃহত্তম একক। কি বলেছে? বৃহত্তম একক। পয়েন্টগুলো বুঝো। যদি এই জিনিসগুলো বলে যে একক কি, মূল উপকরণ কি, বৃহত্তম কি, এগুলো যদি বলা, যদি এগুলো বলে দেয়, মনে রাখো, যদি বলে দেয় কোন সময় রিকোয়ারমেন্টে চাই বৃহত্তম একক, মূল উপকরণ, একক কি, তাহলে যার বলবে তার আগেরটা আনসার। যার বলবে তার আগেরটা আনসার। ভাই বুঝো, পড়াটা বুঝো। তাহলে ভাষার যদি কখনো রিকোয়ারমেন্টে চাওয়া হয় ক্ষুদ্রতম একক কি, মূল উপাদান কি, তাহলে যারই বলুক ধ্বনি বর্ণ মুখস্থ, ধাম দো মুখস্থ ধ্বনি বর্ণ। কিন্তু এইগুলো চাইছে বৃহত্তম একক, চাইছে বৃহত্তম একক, চাইছে কি মূল উপকরণ, চাইছে কি একক, চাইছে কি বৃহত্তম একক চাইছে। তাহলে এই কথাগুলো বললে যার চাবে তার আগেরটা আনসার। এই জন্যই তোমাকে ধ্বনি, শব্দ, বাক্য, ভাষা এই চার্ট কি করতে, চার্ট এই চার্ট হচ্ছে কি করতে বলতো? এই চার্ট হচ্ছে মুখস্থ করতে বলো। কি করতে হবে? এই চার্ট হচ্ছে মুখস্থ করতে হবে। এই চার্ট কি মুখস্থ করতে হবে। মুরাদ, তুমি একটা কথা বলছো, তুমি চান্স পাবা না। এই কথাটা আমি উইথড্র করে নিলাম। পড়াশোনা করো, চান্স পাবা। জেদ করো, পড়াশোনা করো, চান্স পাবা। হয়তো বলছো ঘুম আসছে, মজা করে বলছো, না বুঝে বলছো, ইটস ফাইন, কোন সমস্যা নাই, চান্স পাবা। যাও, দোয়া দিয়ে দিলাম, পড়ো, চান্স পেয়ে যাবে। ওকে, তাহলে কি বলেছি? চারটা তো মুখস্থ করে নিব। তাহলে কি বলেছি? ধ্বনি, শব্দ, বাক্য, ভাষা। তাহলে রিকোয়ারমেন্ট কি? একক, মূল উপকরণ, বৃহত্তম একক। এই রিকোয়ারমেন্ট চাইলে যার চাবে ওর আগেরটা আনসার। ভাষা বললে বাক্য, বাক্য বলে শব্দ, শব্দ বলে ধ্বনি। আর এডি যদি বলে ক্ষুদ্রতম একক বা মূল উপাদান, তাহলে যারই বলুক ভাই উত্তর কি? ধ্বনি বর্ণ। ক্লিয়ার? একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা। কমেন্ট করো ক্লিয়ার কিনা। সবাই কমেন্ট করো ক্লিয়ার কিনা। বলো তো ক্লিয়ার হয়েছে কিনা। একটু কমেন্ট করো তো ভাইয়া, একটু কমেন্ট করে বলো ক্লিয়ার হয়েছে কিনা। একটু কমেন্ট করে তো ক্লিয়ার কিনা। আজকে পড়ার মধ্যে এটাই সবচেয়ে একটু ভাইটাল টার্ম ছিল। একটু ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। তন্ময়, গুড। সাকিব, শুরু থেকে ক্লাস করো না কেন? নাসির উদ্দিন, ক্লিয়ার। তারপর সাকিব হাসান শাওন, দুইজন আছে। জি স্যার, ক্লিয়ার, বুঝতে পারছি। এমডি গোলাম আহাদ, আচ্ছা গোলাম আহাদ তোমার নাম, তাই না? গোলাম আদম করতেছিলাম, ক্লিয়ার। হাফিজা, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। জাকির হোসেন, ক্লিয়ার। জি স্যার। এবার আসো এই যে ভাষার মূল উপাদান। তাহলে মূল উপাদান, তাহলে কি কি বলেছি? মূল উপাদান কিংবা ক্ষুদ্রতম একক, ক্ষুদ্রতম একক, যাই বলুক উত্তর কি হবে বলতো? উত্তর কি? উত্তর অলওয়েজ ধ্বনি। ধ্বনি নাই তাহলে কি দেওয়া উত্তর? সেকেন্ড চয়েস হচ্ছে বর্ণ। ধ্বনি নাই কি দিবা? বর্ণ। ধ্বনি নাই কি দিবা? বর্ণ। আগে ধ্বনি, ধ্বনি থেকে বর্ণ আসছে, ধ্বনি হচ্ছে বেস্ট আনসার। ধ্বনি হচ্ছে কি আগে, ধ্বনি থাকলে বর্ণ দিবা। নেক্সট, ভাষার মূল উপকরণ, তোমরা উত্তর করবে এবার। তাহলে মূল উপকরণের অপর কি কি বলেছিলাম? একক। আর কি বলেছিলাম? বৃহত্তম। এগুলোর আনসার কি হবে? এগুলোর আনসার কি? নিচেরটা। তাহলে চাইছে কার? ভাষার। চাইছে কি? ভাষার। ভাষার আগে কে ছিল?
ভাষার আগে বাক্য ছিল, কে ছিল? বাক্য। বাক্যের আগে কে ছিল? শব্দ। শব্দের আগে কে ছিল? ধ্বনি বর্ণ ছিল, কে ছিল? ধ্বনি বর্ণ ছিল। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে বাক্য। চাইছে ভাষার, উত্তর হবে কি? উত্তর হচ্ছে বাক্য। উত্তর কি হবে? উত্তর হচ্ছে বাক্য। এবার আসো কয়েকটা পয়েন্ট মনে রাখবা। সেটা হচ্ছে ভাষার ইট। এই ইট বলা হয় কাকে? মনে রাখবা, এই কয়েকটা পয়েন্ট একটু মুখস্থ করে নিবা। সেটা হচ্ছে দেখো, ভাষার প্রাণ হচ্ছে বাক্য। কেন জানো? কেন জানো ভাষার প্রাণ বাক্য? কারণ একটা দেখো, আমি লিখছি এখানে কর, কি লিখছি বলতো? কর। এই করের একাধিক মিনিং আছে। এই কর একাধিক মিনিং আছে। এই কর বলতে কি? করা বোঝায়, কাজ। এই তুই কর। এই কর বলতে কিরণ, আলো বোঝায়, আলো। আলো কি বোঝায়? আলো। কিরণ বোঝায়, আলো। এই কর বলতে কিন্তু আবার হাত বোঝায়, হাত কি বোঝায়? হাত বোঝায়। তাহলে এখানে এই যে শব্দের একাধিক মিনিং হয়ে গেল না? তাহলে ভাষা কি সুস্পষ্ট হয় শব্দে না বাক্যে? শব্দ হয় না। আচ্ছা, আমি বললাম কর দিয়ে লিখছি, কর দিয়ে লিখছি। এখন দেখো তো, কর দিয়ে লিখছি মানে কি? হাত দিয়ে লিখতেছি। কনফার্ম হয়েছে না হয় নাই? কনফার্ম হয়েছে কোথায়? কনফার্ম হয়েছে কোথায় বলতো? বাক্যে। কোথায় হয়েছে? বাক্যে কনফার্ম হয়েছে। এই জন্যই ভাষা প্রাণ পায় কোথায় বলতো? ভাষার প্রাণ বাক্যে। আর বাক্যের প্রাণ কোথায়? বাক্যের প্রাণ শব্দ। মনে থাকবে, এই দুটো পয়েন্ট পরীক্ষা আসে। এই দুটো পয়েন্ট কি পরীক্ষা আসে? তাহলে মনে রাখবো, ভাষার প্রাণ হচ্ছে বাক্য, আর বাক্যের প্রাণ কি? বাক্যের প্রাণ হচ্ছে শব্দ। এরপরে আরেকটা কথা মনে রাখবা, শব্দের ক্ষুদ্রতম একক। ভাই, ক্ষুদ্রতম একক মানে কি? ক্ষুদ্রতম একক মানে হচ্ছে ধ্বনি। ক্ষুদ্রতম একক মানে কি? ধ্বনি। ক্ষুদ্রতম একক মানে কি? ধ্বনি। পড়ছে না? এই যে পড়ছি না, এখানে পড়লাম না? এই যে ক্ষুদ্রতম একক, এই যে দেখো, ক্ষুদ্রতম একক মানে কি? ধ্বনি। যারই বলুক, শব্দের, বাক্যের, ভাষা যারা বলুক। আচ্ছা, এটা নিয়ে সমস্যাটা পারি আমরা। কিন্তু এই কথাটা অর্থযুক্ত, এই কথাটা যদি বলা হয় অর্থযুক্ত, যদি বলা হয় এই কথাটা এই কথাটা মনে রাখবা, পরীক্ষা আসছে। অর্থযুক্ত ক্ষুদ্রতম একক কি? এটা উত্তর হচ্ছে রূপ। এর উত্তর কি? উত্তর হচ্ছে রূপ। এটা মনে রাখবা। তাহলে শব্দের, এটা রাবির প্রশ্ন, কিন্তু রাবির প্রশ্ন, এটা আরই প্রশ্ন, রাবির প্রশ্ন। মনে রাখবা, শব্দের অর্থযুক্ত, ক্ষুদ্রতম অর্থযুক্ত বললে রূপ, আর শুধু ক্ষুদ্রতম একক বললে কি? শব্দের। ক্ষুদ্রতম একক বললে কি? ধ্বনি। ওকে। আচ্ছা, আর ইট, ইট বলতে হচ্ছে শব্দ বোঝায়। এটা হচ্ছে তোমার মুখস্থ করে নিবা, বা এমনিও ভাষার ওই যে বালু টালু গুলা হচ্ছে তোমার ধ্বনি বর্ণ। আর ইট কি? শব্দ। এভাবে ছাদ, আবার ছাদ মনে রাখবা। আচ্ছা, ভাষার ইট যদি শব্দ হয়, তাহলে ভাষার ছাদ কি? বাক্য। মুখস্থ করে নাও, ভাষার ছাদ কি? ছাদ হচ্ছে বাক্য। এগুলো পরীক্ষা আসে, চাকরি পরীক্ষা আসে, ঠিক আছে? তাহলে ভাষার ইট কি? শব্দ বা আওয়াজ। আর ভাষার ছাদ কি? বাক্য। এই ছাদটা হচ্ছে কি? বাক্য। আর একটা ইট কি? একটা ইট হচ্ছে শব্দ। মনে রাখবা। ভাষার মৌলিক উপাদান, এই যে মৌলিক, ভাষার না বাক্যে, যারই বলুক, এই মৌলিক উপাদান, এই লাইনটা মুখস্থ করে নাও। এই লাইনটা হচ্ছে মুখস্থ করে নাও। তাহলে মনে রাখবা আজকে থেকে, যে ভাষার কিংবা বাক্যের বলতে পারে, কিংবা বাক্যের, ভাষার কিংবা বাক্যের মৌলিক উপাদান, মৌলিক কি বলছে? মৌলিক কি বলছে? কথাটা বলতো? কথা বলছে হচ্ছে মৌলিক। কি বলছে? মৌলিক। এই মৌলিক উপাদান হচ্ছে অর্থবোধক ধ্বনি। এটা না পাইলে কি দিবা? শব্দ দিবা। ফার্স্ট চয়েস হচ্ছে অর্থবোধক ধ্বনি। না পাইলে কি দিবা? শব্দ দিবা। তাহলে ভাষার মৌলিক উপাদান, বাক্যের মৌলিক, নট মূল বলছে, মৌলিক। মৌলিক বললে উত্তর দিয়ে আসবে হচ্ছে অর্থবোধক ধ্বনি কিংবা শব্দ। অর্থবোধক ধ্বনি বা শব্দ বলে কি দিবা? অর্থবোধক ধ্বনি বা শব্দ কি দিবা? অর্থবোধক ধ্বনি বা শব্দ দিবা। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে শব্দের ক্ষুদ্রতম একক কি হবে? ধ্বনি। অর্থযুক্ত হচ্ছে রূপ। ইংরেজিটা মনে রাখো, মারফেম না কি যেন বলে, ইংরেজিটা মুখস্থ করে নেওয়া। ভাষার প্রাণ বাক্য, বাক্যের প্রাণ শব্দ। ভাষার ছাদ বাক্য, ভাষার ইট হচ্ছে শব্দ। আর মৌলিক উপাদান হচ্ছে অর্থবোধক ধ্বনি, না থাকলে শব্দ দিব। এই যে বাক্যের, অথবা কি? অথবা হচ্ছে ভাষার। বাক্য অথবা কি? ভাষার। চাইছে কি? মৌলিক উপাদান। তাহলে মৌলিক উপাদান কি হবে? মূলত উত্তরটা হইতো অর্থবোধক ধ্বনি। অর্থবোধক ধ্বনি। অর্থবোধক ধ্বনি হবে মূলত অর্থধ্বনি। অর্থবোধক ধ্বনি আবার কি জিনিস? অর্থবোধক ধ্বনি জিনিসটা কি? দেখো তো ভাইয়া, অর্থবোধক জিনিসটা কি? এই অর্থবোধক জিনিসটা দেখো, এই যে দেখো খ, এই যে খ অর্থ জানো? খ অর্থ কি? খ অর্থ আকাশ। খ অর্থ কি? আকাশ। ওই যে খেচর, ক্ষয়ে সরে, যে খেচর আছে না, ক্ষয়ে সরে মানে কি? আকাশে সরে। গ মানে কি? গ বলতে গমন সংক্রান্ত। গ মানে কি? গমনকারী বা গমন সংক্রান্ত। এবার আসো, এই খ কে আর গ কে জুড়ে দাও। কি বললাম? এই খ কে আর গ কে জুড়ে দাও। তাহলে এর খ মানে কি? আকাশ। গ মানে কি? গমনকারী। তাহলে আকাশ গমনকারী কে হয়? পাখি। এ কারণে খ অর্থ কি বলতো? পাখি। আর জ, এই জ মানে কি? এই জ বলতে জন্মানো বুঝায়। বলো কি বুঝাই? জ বলতে জন্মানো। কি বুঝাই? জন্মানো বুঝায়। তাহলে এবার আসো, এখানে আসো, আমরা বলি কি? জলজ। কি বলি? জলজ মানে কি? জলে জন্ম
মানে কি বলতো? জলে জন্ম। এই যে দেখো জলজ মানে কি? জলে জন্ম। আমরা অনেক সময় বলি কি দ, দ মানে কি? দ মানে হচ্ছে দেওয়া। দ মানে কি? দ মানে হচ্ছে দেওয়া। দ মানে কি? দেওয়া। আমি বলি কি বারিদ। কি বলেছি? বারিদ। আচ্ছা বাড়ি মানে কি? বাড়ি মানে হচ্ছে পানি। বাড়ি মানে কি? পানি। বাড়ি মানে পানি। আর বারিদ মানে পানি দেয় কি? পানি দেয় হচ্ছে মেঘ। পানি দেয় কি? মেঘ। এই কারণে বারিদ বলতে কি বুঝায়? মেঘকে বুঝায়, মেঘের সমর্থক শব্দ। বুঝতে পারো? বলদ মানে কি? বল দেয় যে। বলদ মানে কি? বল মানে শক্তি। শক্তি দেয় কি? বলদ বলতে আমরা গরুকে বুঝি, বা মেশিন সবকিছু হতে পারে। গরুকে বুঝি আমরা যদিও। গরু, গুরু না গরু। তাহলে কি হবে? গরু। তাহলে বল দেয় যে। বুঝতে পেরেছো? তাহলে বল দেয় কে বলতো? গরু বল দেয়, মানে আগের ভাষায়। তার মানে কিছু কিছু অর্থোদক ধ্বনি, সব ধ্বনি না, কিছু কিছু ধ্বনি, কিছু কিছু ধ্বনি কি হয়? অর্থ হয়। এই কারণে আনসার মৌলিক বললে অর্থবোধক ধ্বনি, এটা না থাকলে তখন বলবো শব্দ বলবো। কি বলবো? শব্দ। ধ্বনি কেন না? কারণ সকল ধ্বনির অর্থ হয় না। সকল ধ্বনির অর্থ হয় না। আমি কি বলেছি? সকল ধ্বনির অর্থ হয় না। সকল ধ্বনির অর্থ হয় না। এবার তোমরা এটা আনসার করবে। এটা না পারলে মায়ের, এটা না পারলে মায়ের, এটা না পারলে কি মায়ের হবে, এটা না পারলে মায়ের। ক্ষুদ্রতম একক বলছে, বাক্যের বলুক আর ভাষার বলুক আর শব্দের বলুক, চাইছে ক্ষুদ্র একক মানে কি? অলওয়েজ ফিক্সড। সেটা কি? না পারলে মায়ের। না পারলে কি হবে? মায়ের হবে। এটা পরীক্ষায় 18তম বিশেষ পরীক্ষা আসছে, বাট এটা অনেক পরীক্ষা আসছে। এই পরীক্ষা আমি সময় ছিল না, এই জন্য আমি উদাহরণগুলো লিখি নাই, বাট এটা অনেক পরীক্ষা আসছে, এটা অনেক অনেক পরীক্ষা আসছে। সবাই আনসার করবা। লাস্ট অন সবাই আনসার করবা। আচ্ছা ক্লাস শেষ, সবাই আনসার করবা। লাস্ট অন সবাই আনসার করবা। লাস্ট অন সবাই আনসার করবা। লাস্ট অন সবাই আনসার করবে। এটার উত্তর হচ্ছে ধ্বনি বর্ণ। ধ্বনি বর্ণ, ধ্বনি আছে, ধ্বনি উত্তর। ক্ষুদ্রতম বলছে, ক্ষুদ্রতম অলওয়েজ কি? একই হয়। আচ্ছা এবার আসো, তোমাদেরকে বলে রাখি, তোমরা যেটা করবা, সাধু চলিত আছে পার্থক্য, এটা পড়ে নিবা। সাধু ও চলিত, সাধু কি আছে বলতো? চলিত। তোমরা এটা পড়ে নিবা, ঠিক আছে? সাহিত্য পাঠ কি যেন দেওয়া আছে, তোমরা এটা পড়ে নিবা। আমি সলভ ক্লাস নিয়ে দিব। সাহিত্য পাঠ কি আছে পড়ে নিবা। আর একটা সহায়ক বই হিসাবে, সহায়ক, সহায়ক বই, সহায়ক বই হিসেবে বাংলার জন্য তুমি অবশ্যই কিংবদন্তি পড়বা। কি পড়বা? কিংবদন্তি। ভালো বই। এই বই পড়ছে দশম, ফোর্থ, আমার ফার্স্ট সেকেন্ড থার্ড, এরাই পড়ছে। কিংবদন্তি অনেক ভালো বই, বাজারে গিয়ে দেখে নেড়ে চলে নিবা। কিংবদন্তি বই জুলাই সংস্করণ নিবা। কি নিবা? জুলাই ষষ্ঠ সংস্করণ দেখে নিবা। ষষ্ঠ, ষষ্ঠ সংস্করণ এখন আসে নাই, এখন আসে নাই বলে দিচ্ছি, আর ওয়েট করো। এখন সব বাজারে পুরাতন বই, এখন নতুন বই পাবা না। জুলাইয়ের বই পুরাতন বই, সবাই নতুন বই পাবা। তাহলে কি বলেছি? ষষ্ঠ সংস্করণ তোমরা এই বইটা দেখতে পারো, আমি জোর করতেছি না, যদি মন চাই নিও। এটা আমার বই, বুঝতে, ষষ্ঠ এডিশন, তোমরা এটা নিতে পারো। কিংবদন্তি ষষ্ঠ এডিশন সহায়ক বই হিসাবে। এছাড়া আপাতত তোমার মুখস্থের জন্য কি করবা? ডে অন দেওয়া আছে। ডে অন মুখস্থ, মুখস্থ কি দেওয়া আছে? ডে অন, ডে অন দেওয়া আছে। এই ডে অন খায় ফেলাবা, সব কমন আসছে এবছর। ডে অন খেয়ে ফেলবা। ডে অন এবছর ডে 20 থেকে সব পরীক্ষায় সব জায়গায় সর্বোচ্চ কমন আসছে, সর্বোচ্চ কমন আসছে, সর্বোচ্চ কমন আসছে। পড়ে ফেলবা, সময় থাকলে সব পড়ে নিবা। তো সাধু চরিত পড়ে নিবো আমরা, এটা পড়ে নিবো, সাহিত্য পাঠটা পড়ে নিবো। আর সহায়ক বই হিসেবে যদি প্রয়োজন হয়, আপাতত যে পুরাতন বইগুলো আছে সেগুলোই পড়ো। তোমার কাছে এক্স ওয়াই জেড যে বইগুলো আছে সেগুলোই পড়ো। কমার্সের পোলাপেন বাংলা ভালো বই পড়ে না, খারাপ বই পড়ে, ভুলো ভরা বই পড়ে। আর আমার সারাক্ষণ গেজায়, স্যার এটা উত্তর কি, স্যার এটা কি, স্যার এটা কেন হলো না, স্যার ক্লাস আমি এটা বলছেন কেন হলো, এরকম ভুলে ভরা বই আছে। তো সেক্ষেত্রে কিংবদন্তি বই ভালো বই, নিজের বই বলে বলছি না, ভালো বই, দায়িত্ব নিয়ে বলছি। পইরো এই বই, পইরা প্রতি বছর পোলাপেন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। এবং একটা বইয়ের মধ্যে সহপাঠ, নাটক, গদ্য পদ্য, ব্যাখ্যা সহ দেওয়া আছে। তারপর মুখস্থ অংশ আছে, লিখিত অংশ তোমাদের এখন তো আর লাগবে না। তারপর লিখিত ঢাবির জন্য থাকে, লিখিত আছে। একটা প্যাকেজ, গোছানো একটা প্যাকেজ, অতিরিক্ত সাহিত্য সহ সব আছে, একদম সুন্দর একটা প্যাকেজ। তো তোমরা অবশ্যই কিংবদন্তি বইটা পড়বা। আমার জন্য এটা হাইলি রিকমেন্ডেড থাকলো, এটা তোমাদের জন্য। তো মুরাদ, রাগ করো না সোনা পাখি, বকা দিয়ে ফেলেছি। বকা দিয়েছি একটু, তোমাদের বকা না দিলে হইতো না। আগের কিংবদন্তি হবে না, এমডি মাসুম আপাতত পড়ো, পরেরটা পরে দেখা যাবে। তোমরা সবাই একটু বলো তো, বিদ্রোহী তো পড়ায় দিয়ে। হ্যাঁ হ্যাঁ হাফিজা পড়াই দিব বোন, প্যারা নিস না, সব পড়াই দিব ভাই। বিজনেস করে কোটি কোটি ক্লাস নাই, বিজনেস করে আমরা একটা প্রতিষ্ঠান, বলে কি ক্লাস নিব হচ্ছে 30টা, নিউ 50টা, কিন্তু ক্লাস হবে কি কোটি কোটি। তুই নিজে পাগল হয়ে যাবে, এত ক্লাস পাবা তুমি। এই শেষ পর্যন্ত থাকো না 6 মাস, তুমি নিজে পাগল হয়ে যাবা ক্লাস করতে করতে। বললাম কি তুমি প্রাইভেট পড়তে এসেছো, তুমি কোচিং এ করতেছো প্রাইভেট সিস্টেমে। আমরা একদম দেখতে আজকে যে অধ্যায়গুলো পড়াইছি, এগুলো কি নিজের পড়ে নেওয়ার জায়গা না? কোনো কোচিং পড়াইছে? গত বছর যে কোচিং করছো, এগুলো পড়তে পারছিলা? পাও নাই। আগামী ক্লাসে ধ্বনি বর্ণ পড়াবো, ধ্বনি বর্ণ যুক্ত বর্ণ পড়াবো। ক্লাস কইরো, কোনটা কোন বর্ণ, 1 মার্ক কমন পেয়ে যাবা আগামী ক্লাসে। তো কেয়ারফুলি পড়াবো, সুন্দর করে পড়াবো।
দায়িত্ব নিয়ে ক্লাস করবো, সব কমন পাবা। ক্লাসটি কেমন লেগেছে একটু বলবা। নতুন বই কবে আসবে? জুলাই 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 আসবে, জুলাই। কেমন লাগছে ক্লাস একটু বলো তো, কেমন লাগছে একটু কমেন্ট করো তো। ক্লাস বুঝতে পারছো? সিরাজউদ্দৌলা নিয়ে সমস্যা আছে, নবাব মরা মানুষের নিয়ে তো এত সমস্যা, তো জিন্দা মানুষ নিয়েও প্রবলেম, মরা মানুষ নিয়েও প্রবলেম। নবাব সিরাজউদ্দৌলা তো মারা গেছে, এই লোকটা তো এত সমস্যা কেন? আচ্ছা এটা পড়াই দিব ক্লাসে, প্যারা নাই, পড়া সব পড়াই দিব। ওমর ফারুক আলহামদুলিল্লাহ, ফারদিন লিখছে আলহামদুলিল্লাহ ভাইয়া। স্যার প্রাইস কত? প্রাইসটা বলে দিচ্ছি, 550। বুঝবেন অনেকে। ওকে, তাহলে আমি আজকে এখানে ক্লাস শেষ করে দিব। সবাই ভালো থাকো। অনেক বকা খাইছো আছে প্রথম দিনে এসে, অনেক ভালো লাগছে ভাইয়া, আলহামদুলিল্লাহ। অনেক জায়গা পড়ছি, বাট আপনার মতো এবার কেউ পড়ায় নাই। এক কথায় জোশ ছিল। পিস বর্মন, অসাধারণ, লাইফে বেস্ট বাংলা ক্লাস। সামনে আরো পাবো। বেস্ট বাংলা ক্লাসের কিছুই হয় নাই, চেষ্টা করছি পড়ানোর জন্য। ভাই ক্লাস সংক্রান্ত কোনো নোট কি কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে? না, আমরা এক্সাম বুক সম্ভবত দিব মনে হয় বলেছিলাম, এটা কাজ চলতেছে। আর এইটা এই যে পড়াইলাম আজকে, যা পড়াইছি তোমাকে, এটা পুরোটা আমি তোমাকে দিয়ে দিব। এটা পুরোটাই তোমরা স্লাইড পেয়ে যাবা, তোমাদের লেখা লাগবে না। এই পুরো স্লাইড কপি আমার লেখা আছে না, এই পুরো স্লাইড কপি তোমরা পেয়ে যাবা, পুরো এই স্লাইড কপি পেয়ে যাবা, পুরো স্লাইড কপি পেয়ে যাবা, ঠিক আছে? প্যারা নাই। তো তোমাদের অনেক বকছি, বেস্ট বাংলা ক্লাস, বেসিক ক্লাস, থ্যাংক ইউ। ক্লাস আরো অনেক কিছু পাবা ভাই, ক্লাসের অনেক ভালো লাগছে স্যার। মরা কবিদের পরিচিতি নিয়ে সমস্যা আছে স্যার। ও কবি পরিচিতি পড়ার মতো, তোকে কবি পরিচিতি পড়াই দেবো, সমস্যা নাই, কবি পরিচিতি সবগুলো পড়াই দেবো, প্যারা নিস না ভাই। সাহিত্য পাঠ সব পড়াই দেবো, ওয়েট কর। একদিন ক্লাস নেবো সাহিত্যের, ক্লাস নিয়ে আগুন লাগাই দিব, তারপরে বুঝতে পারবে যে ভাই সাহিত্য কেমন হয়। ওকে, পড়া নিও না ভাই। প্রায় 10-11 বছর থেকে বাংলা পড়াইতেছি ভাই। আমার লাইফে, আমার জীবনে আমি যতগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়েছি, কারো জীবনে অতগুলো, মানে সত্যি কথা বলি ভাই, কারো জীবনে অতগুলো, মানে কি বলবো, মানে আচ্ছা থাক না বলি না। আমার লাইফে আমি যেগুলো ফার্স্ট সেকেন্ড প্রচুর পাইছি ভাই, ফোর্থ ফার্স্ট সেকেন্ড থার্ড প্রচুর। আমার ব্যক্তিগত বাংলা পড়ছে আমার কাছে ফার্ম গেটে অনেক স্টুডেন্ট আছে, অনেক, তুমি চিন্তা করতে পারবে না। তো দায়িত্ব নিয়ে বলতেছি ভাই, একটা স্টুডেন্ট কিভাবে পড়লে ফার্স্ট হয় ভাই কয়েকদিন দেখলে বলতে পারে। কারণ কি, ফার্স্টের চলন কেমন হয় ওটা আমার জানা আছে। ওই ফার্স্টের সাথে আরেক ফার্স্ট ও বুঝবে না, না আমি বুঝবো, কি রে মিলতেছে, আগ্রহ আছে, পড়তেছে, পড়া আবার ফার্স্ট ব্যাক টু ব্যাক ফার্স্ট হয়, সব পরীক্ষায় ফার্স্ট, আগ্রহ আছে, প্রচুর পড়তেছে, আমি বুঝতে পারি। এবং ওরে ফুয়েল দিলে, পড়ার দিক নির্দেশনা দিলে, গাইড করলে ও একদম ফাটায় দেয়। ফার্স্ট না হলে সেকেন্ড হয়, সেকেন্ড না হলে থার্ড হয়, কিন্তু একটা স্টুডেন্ট যদি সর্বোচ্চ মেধাবী হয়, ও ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, একটা না একটা হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। গত বছর টার্গেট মিস যায় নাই, নাফিসা পড়তেছিল, পরে বলছি, মানে ও সম্ভবত 10 দিন 12 দিন আমাকে ক্লাস করছে, খুব মনোযোগী, রাত জেগে আসে, ও রাতে পড়াশোনা করে, সকালে আমার 10:30 বেজে আসে, আসার পরে হচ্ছে সে যেটা করে, সে হচ্ছে জিমায়। তো এইভাবে আছে, এইভাবে ফার্স্ট বেঞ্চে বসে, আমার অফলাইনে বলতেছি গল্পটা শোনো, ফার্স্ট লাইনে বসে, আমি চশমাটা খুলে রাখতেছি, ও বসে এইভাবে বসে থাকে, আমি পড়াচ্ছি, মানে বসে, হ্যাঁ আমি তো বসে দেখাতে পাচ্ছি না, বসে, মানে চোখ ওর এই চোখ এরকম হয়ে যায়, ও চোখ টান 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 করে রাখে, চোখ টান টান করে খুলে রাখে জোর করে। এই তুমি ঘুমাও না রাতে? বলে ভাইয়া পড়া শেষ করতে পারি না, ঘুমাই নাই, একটু চলে আসছে, যা একটু ঘুমাবো। আর এই অভ্যাস চেঞ্জ করবা। সফলরা আর্লি ঘুমাই, আর্লি উঠে, ফাটায় ফেলায়, অন্ধকার হইতে হইতে দুনিয়ায় জনবহুল হওয়ার আগে ও পড়া শেষ করে ফেলায়। তো এই মেয়ে দেখি পরীক্ষা দিলে ফার্স্ট হয়, প্রশ্ন করে, খুবই আনন প্রশ্ন করে, এবং জেনারেল বিষয়গুলো সে পারে। তখন বুঝছি কিছু একটা হবে। এই যে তোমার এই লক্ষ্মীপুরের মেয়ে, লক্ষ্মীপুর যে সরকারি কলেজ আছে না, ওর বাবা হচ্ছে প্রিন্সিপাল, হ্যাঁ ওই কলেজের, আর ও ও ও হচ্ছে নাফিসা হচ্ছে ওনার মেয়ে। ওর আম্মু পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়ছে 1994 কি 96 ব্যাচ ছিল আমার জন্মের সময়, 94 কি 96 ব্যাচ ছিল, তো এরকম। আর ওর আব্বু জাহাঙ্গীরনগরে পড়ছে। তো এই মেয়ে দেখাতে বুঝছি কিছু একটা হবে, তো বলে দিছিলাম তুই দেখিস হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড হবি। তো মানবিকে 23 হয়েছে, পরে কয় আবার ফার্স্ট হয়েছে, আর সিনিয়রিটি কমার্সে চতুর্থ হয়েছে মানবিক থেকে, এটা 23-এর কথা বলতেছি। হলে ফার্স্ট অধরা পঞ্চম হয়েছে, ষষ্ঠ সেমন্তি তার বড় বোনের পড়াইছিলাম 20-21 করোনা, বড় বোনের পড়াইছিলাম কোভিডের টাইমে, আর ওর ছোট বোনের পড়াইছে, ভিকারুন্নেসা স্টুডেন্ট ছিল। তো এই হচ্ছে বিষয়, আমি যাদের সাথে মিশি একদম মিশে যাই। গত পরশুদিন ওর আব্বু থাইল্যান্ডে গেছে, তা আমারে বলছে যে আমি দোয়া করে আমার জন্য, ওর আব্বুর চিকিৎসা যাচ্ছি, 1 মাস থাকা লাগতে পারে, তো তোমার বন্ধুটাকে একটু দেখো কোনো সমস্যা হইলে, মানে ওই যে সেমন্তি আর শৈলী
ঢাবির দুজন স্টুডেন্ট, ওরা আমার কাছে পড়ছে। তো ওদের ভাই হচ্ছে আমি, ওরা ভাই নাই। তো ওই আন্টি আমাকে ছেলে হিসাবেই খুব পছন্দ করে, যে ছেলের মতো আমি। তো বলছে তোরা তোমার বোন দুইটারে দেখে রাখো, কোনো সমস্যা হইলে নক টক দিলে তুমি ছাড়া তুমি আইসো বা দেখো, বা তুমি একটু হেল্প, মানে তুমি খেয়াল রাখো, এতটুকু বলছে। তো এই হচ্ছে বিষয়। তো তোমাদেরকে বলি, তোমরা যারা মেয়েরা আছো, যত্ন নিয়ে কেয়ারফুলি পড়ো ভাই, সব পারবা, সম্ভব। অনেক পড়লে ভাই সবই সম্ভব ভাই। তুমি আজ পড়ো, এটা করে দেখো তুমি ওই টপিক আগে এত পারতা কিনা। তুমি আরেকবার ক্লাসটা করে ফেলো, আরেকবার ক্লাসটা করো, আরেকবার করে দেখো তুমি এত কিছু পারতা কিনা, দেখবা ক্লিয়ার হচ্ছে। চিপা চাপা অনেক জিনিস পড়ো নাই, ফেলাই দিছো, দরকার নেই, বাদ। কিন্তু এখন সব পড়া হবে এবং সব পারবা। তো যাই হোক, তা এই বছরে যে ফার্স্ট হয়েছে, ও যে ওর নাম হচ্ছে, ওই গত বছরটার নাম ছিল, গত বছর 11-23-এর নাম ছিল নাফিসা তাবাসসুম। আর এবারেরটার নাম কি? তাবাসসুম তিথি এবারের নাম। হলি ক্লাসে ফার্স্ট গার্ল ছিল তিথি। তো বিউপিতে নভেম্বরে পরীক্ষা রেজাল্ট দিল, নভেম্বরের শেষে 27-28 তারিখের দিকে। আমার ফেসবুকে পোস্ট করা আছে, ও বিউপিতে ফার্স্ট হয়েছে। ফোন দিছে, ভাই বিউপিতে ফার্স্ট হয়ে গেছি। তার আমি জানি তুই ফার্স্ট সেকেন্ড থার্ড হবাই। তো যে ভাইয়া দোয়া করেন, ঢাবিটা এখন মেন ভাইয়া। তো ঢাবিতে পরীক্ষা দিছে, কেমন হয়েছে সবকিছু গুনলাম। তো এই 55-56 টিকে, মানে 60-এর মধ্যে 55 বা 56 টিকতেছে। আর লিখিত ওর জীবনের সেরা লিখিত দিছে। তাই আমি বললাম, আমি প্ল্যান করে ফেলছি ফার্স্ট হবে, প্ল্যান করে ফেলাইছি। তারপর জাহাঙ্গীরের পরীক্ষা হলো, ঢাবিতে তো সময় নাই, জাহাঙ্গীরের পরীক্ষা হলো, রেজাল্ট ফার্স্ট হয়ে গেল। এবার হইলো কি, ঢাবিতে সেকেন্ড হইলো। মনটা খারাপ হয়েছে, একটু বেশি এক্সপেকটেশন ছিল, ওর মন অনেক খারাপ হয়েছে। কয় পরীক্ষা হলো, কেমন দিছে, ভাইয়া আলহামদুলিল্লাহ, ফার্স্ট হয়ে গেছে। ফার্স্ট সেকেন্ড থার্ড আমি তো গত বছর ব্যাচে বলছি, আমি বছর অফলাইন দিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড বের করবো, বইলা বের করি। এবং ইনশাল্লাহ এবার যদি অফলাইনে পড়াই, ফার্মগেটে ফার্স্ট সেকেন্ড থার্ড বের করবে। এবারও ফার্স্ট হবে কিনা বলতে পারবো না, কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। তো তোমাদেরকে বলতেছি, দায়িত্ব নিয়ে পড়ো ভাই, সর্বোচ্চ ভালো করবা, সর্বোচ্চ ভালো করবা, সর্বোচ্চ ভালো করবা, বেস্ট করবা, বেস্ট ভাই, তোমার লাইফে সর্বোচ্চটুকু ভালো করবা। এবার ঈদটা বিসর্জন দাও, আগামী রোজার ঈদের আগেই তোমার পরীক্ষা হয়ে যাবে, রেজাল্ট হয়ে যাবে, ভর্তি হয়ে যাবা। এমন হইতে পারে ক্লাস শুরু করে দিছো, ওই দুটো ঈদ হবে কি কবি ঈদ, মার্কেটে ভাইব থাকবে। ঈদগাহে আগে যামু, থাকমু, জোর করে কোলাবালি করবো, বলমু আমি রাবিয়ান, আমি রাবিতে অ্যাকাউন্টিং না পড়তেছি, আমি গুচ্ছে এত হইছি, আমি চট্টগ্রামে হইছি, আমার মানে ফাড়াই ফেলমু ভাই। এই ঈদটা চুপচাপ থাকবে, কোন রকম চুপচাপ থাকবে। এরপর ঈদ তোর গর্জন হবে, ওয়েট কর, পড়তে হবে। ফেসবুক তোর যদি কারো পোস্ট তোকে যদি কষ্ট দেয়, দরকার নাই, সাইডে রাখ। আমারে যাদের কাছে প্যারা মনে হয়, আমি আমার লাইফে কি করি, ওইটা বাদ দিই, ওরা আনফলো করে দিই, বা ও ব্লক দিয়ে দিই। আমার প্যারা লাগতেছে, আমি কেন প্যারা নিবো ভাই? দুদিন করে দুনিয়া, এর মধ্যে আমি 30 সেকেন্ড কেন প্যারা নিবো তার মানুষের জন্য? শান্তিতে থাকতে হবে, পড়াশোনা করো, নিজের মতো করে পড়ো, বাবা মার সাথে অখুশি হইও না। তুমি বাবা মা হলে তোমার খারাপ লাগতো, অ্যাডজাস্ট করো, একটু 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 অ্যাডজাস্ট করো। তুমি বুঝাও যে আমি ব্যর্থ হয়েছি, বাট আমি দেখাই দিব, এরকম একটা মনোভাব নিয়ে আসো, তুমি বুঝাও, পারবা, সম্ভব। তো ঠিক আছে, সব ভালো থাকো, অনেক, বা আমরা টপ করবো ইনশাল্লাহ, দোয়া করবো। হ্যাঁ অবশ্যই 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 অবশ্যই। ঠিক আছে, ভালো থাকো সবাই। অনেক কথা বলেছে, অনেকগুলো লাইভে ফার্স্ট টাইম বাংলা ক্লাস সেকেন্ড পেপার এত ভালো করা বুঝলাম, থ্যাংক ইউ স্যার। নাবিল বলছে আরো বুঝবা, ওয়েট করো, অনেক পড়া, ওয়েট করো, এখনো অনেক কিছু বাকি আছে ভাই। আমার জিএসটি চান্স হয়েছে, বাট আমি জেইউ এর জন্য ওয়েট করতেছি। হাফিজা সুলতানা হয়ে যাবে, জেইউ এর জন্য হয়ে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। যাও বলে দিলাম, চান্স পাই, নেক্সট ইয়ার পাবলিকান হবে ইনশাল্লাহ। মমিতা ইনশাল্লাহ হয়ে যাবা, হয়ে যাবা। সেকেন্ড টাইম যে দিচ্ছ, এটা অনেক বড় একটা রিস্ক, এটা অনেক বড় সাহসের বিষয়, এটা অনেক বড় সাহস, এটা সবাই সাহস করতে পারে না, তুমি পারছো, তার মানে কনফিডেন্স আছে। তো সুতরাং বলবো, দায়িত্ব নিয়ে বলবো যে পড়াশোনা করলে পারবা ইনশাল্লাহ। তো আজকে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুস্থ থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মুরাদ বকা দিছি, চান্স পেয়ে যাবা কিন্তু।